আমার বুবুর লাশটা যখন ফ্যানের সাথে ঝুলছিল, তখন আমার মধ্যে কি চলছিল তা শুধু উপরওয়ালাই ভালো জানেন। আমি সেই দিন কাঁদিনি, একটুও কাঁদিনি। কেন কাঁদবো? বুবু তো স্বার্থপর ছিল, আমাদের কথা না ভেবে আমাদের কষ্ট দিয়ে চলে গিয়েছিল। ভালোবেসে বিয়ে করেছিল বুবু, অথচ সেই ভালোবাসা ফিকে পড়ে গেল। আমার বুবু সন্তান জন্ম দিতে পারবে না কখনো, এই কথাটা জানার পর কত অবহেলা ও অত্যাচার সহ্য করেছে দিনের পর দিন। তাও বুবু কাউকে কিচ্ছুটি বলতো না। ওই যে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু যেই দিন তার সেই ভালোবাসার মানুষটি তাকে না জানিয়ে আরেকটা বিয়ে করে আনেন, সেই দিন ভীষণ কষ্ট পেয়েছিল বুবু। সব কিছু ছেড়ে ছুড়ে আমাদের বাড়ি আসলো, কোনো কিছু না বলে কাউকে সোজা রুমে চলে গিয়েছিল। পাক্কা 2 দিন নিজেকে ঘরবন্দি করে রাখলো। এত বের হতে বলেছিলাম আমরা, বের হলো না। অবশেষে একদিন সেই রুমে দরজা খোলা হলো, কিন্তু আমার বুবুকে সেই দিন চিরতরে হারিয়ে ফেললাম। হারিয়ে গেল আমার বুবু। এত খুঁজলাম, আর পেলাম না। কয়েকদিন বাদে বুবুর ডায়েরিটা আমি পাই, সেখানে সব কিছু লেখা ছিল। আমি সব জানতে পারি আমার বুবু আত্মহত্যা করেনি, তাকে তো জীবিত থাকতেই ওরা মেরে ফেলেছিল। জীবিত লাশ হয়ে গিয়েছিল আমার বুবু, শুধু শরীর হতে রুহুটা ছাড়া পাওয়ার জন্য ছটপট করত। একদিন সেটাও হয়ে গেল। সেই দিন থেকে আমি পণ করলাম, কাউকে ভালোবাসবো না, কোনো দিন না। কাউকে বিয়েও করবো না, পড়াশুনো করব, মা বাবাকে দেখব, একা একা জীবনটা পার করে দিব। তাও কারোর সাথে নিজেকে জড়াবো না। এই দুনিয়াতে ভালোবাসাটাই তো নেই, সেখানে ভালোবাসা কিভাবে? চারিদিকে শুধু মিথ্যের অভিনয়, কেউ কারোর না। ভালোবাসা মিথ্যে, আমি এসব বিশ্বাস করি না। ভালোবাসা নাকি মানুষকে বাঁচতে শেখায়। তাহলে আমার বুবুও তো ভালোবেসেছিল, তাহলে সে কেন মরে গেল? আমার বুবু কেন আমাকে ছেড়ে চলে গেল? এক নাগাড়ে কথাগুলো বলে থামল শুদ্ধতা। ভীষণ কষ্টে তার হৃদয়পিণ্ডটা বোধ হয় ফেটে যাবে। তাও শুদ্ধতার চোখে বিন্দু পরিমাণ জলের অস্তিত্ব দেখা পেল না। সামান্দি কী বলবে ভেবে পাচ্ছে না। একটা মানুষ কতটা কষ্ট পেলে এমন পাথর হৃদয়ের হয়ে যেতে পারে যে অতি কষ্টেও তার চোখের থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে না। সামান দুটো শুকনো ঢোক গিলে বলে উঠল, শুদ্ধতা, আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিলি আপুর মৃত্যুতে, কিন্তু এটা তো তুই মানুষ। পৃথিবীর সকল ছেলে এরকম না। তুই নিজেই দেখ, তোর বাবা মা আর আমার বাবা মা এত বছর যাবৎ একসাথে আছেন, তাদের মধ্যে কত ভালোবাসা। ওনাদের দেখেও তো তোর হৃদয়টা একটু নরম কর। শুদ্ধতার শক্ত কণ্ঠ সরাসরি নাকচ করল। আমি পারবো না, কোনোদিন পারবো না, আর আমি পারতেও চাই না। এইসব প্রেম ভালোবাসা একটা বিষ, যেটা মানুষকে মৃত্যু দিকে ঠেলে দেয়। একটু মায়া দয়া রাখ মনে, শুদ্ধতা। ভাইয়া তোকে পাগলের মতো ভালোবাসে, তোর জন্য কি না করে লোকটা। তুই ভাইয়াকে সামনে আসতে বারণ করেছিস, তাই ভাইয়া সেদিনের পর থেকে আর তোর সামনেও আসে না। শুদ্ধতা অগ্নিদৃষ্টিতে সামানদের দিকে তাকালো, তৎপর বলে, এটা নিতান্তই তার সমস্যা। আমি হাজারবার তাকে বলেছি আমার পিছনে ঘুরতে না। তিনি কেন এখনো পড়ে আছেন আমার পিছনে? আমি বারবার বলছি বিয়েটা ভেঙে দিতে, তিনি আমার কথা কোনো গুরুত্বই দিচ্ছেন না। আমি কোনো দিন তাকে ভালোবাসতে পারবো না। বারে বারে তাকে এটা বোঝানোর চেষ্টা করছি আমি। আর কত না জানি কি করেছে, আমার বাবার মাথাটাও খারাপ হয়ে গিয়েছে। তার বিরোধী দলের নেতার ছেলের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আমি জাস্ট আর এইসব নিতে পারছি না। সামান শান্ত কণ্ঠে উত্তর দেয়, ভাইয়ার বাবা তোর বাবার বিরোধী দলের নেতা, সেটা ঠিক, তবে রাজনীতির দিকটা তারা রাজনীতির মধ্যেই রাখে। এটা তুইও জানিস, আমিও জানি। তোদের সম্পর্ক অনেক সুন্দর, তারা একে অপরকে অনেক সম্মান করেন। তারা দুজনেই সৎ মনের মানুষ। ভাইয়ার বাবা মা তোকে এখানে তাদের পুত্রবধূ নিয়েই ভালোবাসেন। আর ভাইয়ার ভাইয়েরা তো তোকে ভাবি ভাবি ডাকতে ডাকতে শেষ হয়ে যায়। সবাই তোকে কতটা ভালোবাসে শুদ্ধতা। শুদ্ধতা জোরে জোরে শ্বাস নিয়ে রাগটা কন্ট্রোল করলো। তারপর অনেকটা শান্ত কণ্ঠে বলল, আমি তো এইসব চাই না সানাম, আমি শান্তি চাই সানাম। এইসব আর
সহ্য হচ্ছে না আমার। আমি একা থাকতে চাই সারা জীবন, নিজেকে আর কারোর সাথে জড়াতে চাই না। তুই আর একটা আমাকে বলিস না সানাম, আমার মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। প্লিজ, আমি এখন বাড়ি যাব। কথাগুলো শেষ করে শুদ্ধতা ব্যাগটা কাঁধে নিয়ে ক্যাম্পাস হতে বেরিয়ে গেল। নিত্যদিন আর এসব সহ্য করার ক্ষমতা শুদ্ধতা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। অতিরিক্ত চিন্তায় মাথা হতে ঘাড়টা পর্যন্ত ব্যথায় টনটন করছে। শুদ্ধটা ডান হাতটা সাইডে ঘাটটায় একটু ডলে নিল, বা ব্যথায় মুখশ্রীটা নীল হয়ে যাচ্ছে। এমন সময় হঠাৎই একটা ছেলের আগমন ঘটে। শুদ্ধ তার ব্যথাতুল নীল মুখশ্রী দেখে বলে উঠল, ভাবি, আপনি ঠিক আছেন? আপনাকে এমন দেখাচ্ছে কেন? শুদ্ধ তার নিষ্প্রভৃত দৃষ্টিতে তাকালো সামনে ছেলেটির দিকে। নিজেকে যত সম্ভব শান্ত রেখে বলল, আমি ঠিক আছি ঐক্য ভাইয়া, চিন্তা করবেন না। ঐক্য এই দিকে সেই দিকে তাকালো, তারপর দৃষ্টি নত রেখেই বলল, ভাবি, আপনি ঠিক নেই। প্লিজ আপনি আমার সাথে আসুন, আপনাকে বাসায় পৌঁছে দিই। শুদ্ধতা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে ঐক্যকে এখন হাজারবার বললেও ঐক্য এখান থেকে এক পাও নড়বে না। আর এর পেছনে কার হাত আছে তাও শুদ্ধতা খুব ভালো করেই জানে। তাই বিনা বাক্যে ঐক্যর কথায় রাজি হয়ে গেল। ঐক্য শুদ্ধতাকে আগে যেতে বলেও শুদ্ধতা পেছনে পেছনে হাঁটতে লাগলো। শুদ্ধতা গাড়ির কাছে আসতেই গাড়ির পেছনের দরজা খুলে একটা 12 বছরের ছেলে দৌড়ে এসে শুদ্ধতার কোমরে দুহাতে জড়িয়ে ধরল। ছেলেটাকে দেখে না চাইতেও শুদ্ধতার মুখে হাসি ফুটে উঠল। কেন যেন এই ছেলেটাকে দেখে শুদ্ধতার মনটা নিমিষেই ভালো হয়ে যায়। ছেলেটার হাসি হাসি মুখে শুদ্ধতার দিকে তাকিয়ে বলল, ভাবি, আই মিস ইউ সো মাচ। বড় ভাইয়া ছোটো ভাইয়াকে আমি সে কবে থেকে বলেছি তোমার সাথে একটু দেখা করতে, কিন্তু তারা কিছুতে আমার কথা শুনে না। তাই আজ আমি জোর করে চলে এসে পড়েছি। শুদ্ধতা নিচু হয়ে ছেলেটার মুখোমুখি হলো, তারপর ছেলেটার কপালে চুমু খেয়ে বলল, তুমি একা একা আমাদের বাড়ি চলে আসবে, ড্রাইভার আঙ্কেলকে নিয়ে চলে আসবে, তবে ড্রাইভার আঙ্কেলকে ছাড়া আসবে না। বুঝতে পেরেছো ঈশান? ঈশান হাসল। ও বেশ খুশি হয়েছে শুদ্ধতার কথায়। শুদ্ধতাকে দু হাতে জড়িয়ে ধরে বলে, আচ্ছা ঠিক আছে। ঐক্য হাসি মুখে ঈশান আর শুদ্ধতাকে দেখছিল। ছোট্ট ভাইটা শুদ্ধতার জন্য একেবারে পাগল। ঐক্যর ধ্যান ভাঙল ফোনের আওয়াজে। ফোনের ওপরে করে SMS দেখে তড়িঘড়ি করে বলে উঠল, ঈশান মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে শুদ্ধতাকে ছেড়ে দিল। তারপর শুদ্ধতা হাত ধরে টেনে গাড়িতে নিয়ে বসালো। সামনের সিটে ড্রাইভারকে শুদ্ধতা সালাম জানিয়ে বলল, কেমন আছেন আঙ্কেল? ড্রাইভার হাসলেন শুদ্ধতার কথায়, তারপর বললেন, আলহামদুলিল্লাহ, ভালো আছি মামনি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আমিও ভালো আছি। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। ঈশান শুদ্ধতার হাত ধরে এখনও বসে আছে। এই ছেলেটা এত কিউট, একেবারে শুদ্ধতার ভক্ত। শুদ্ধতা হেসে ঈশানের সাথে কথা বলতে লাগলো। এমন সময় ঐক্যর ফোন আসায় ঐক্য কথা বলতে লাগলো, কিন্তু কথাগুলোর ধরন শুনে শুদ্ধতা বিরক্ত এসে চেহারায় ভর করলো। কথাগুলো এমন, শুদ্ধতা ঠোঁট কামড়ে ধরে বসে রইল। তৎপর গাড়ির সিটে হেলান দিয়ে দিল। তার আর এসব ভালো লাগে না, একদমই না। বাবার সাথে বাড়িতে গিয়ে আবারও বোঝানোর চেষ্টা করবে শুদ্ধতাকে চুপ করে থাকতে দেখে ঈশানও শুদ্ধতার হাত ধরে চুপচাপ বসে রইল। সে বুঝতে পেরেছে তার ভাবির মন খারাপ এখন। সে চিন্তা করতে লাগলো কিভাবে তার ভাবির মন ভালো করবে। বাবা, তুমি কেন বুঝতে চাইছো না? আমি এই বিয়েটা করতে চাইছি না। ইনফ্যাক্ট আমি কখনোই বিয়ে করব না। বুবুকে হারিয়ে তোমরা কিভাবে আবারও আমাকে বিয়ে দেওয়ার জন্য এমন করতে পারো? শুদ্ধতার একরোখা জবাব শুনে রাশেদ সাহেব গম্ভীর গলায় বলে, আমি যা করছি তোমার ভালোর জন্যই বলছি, সবটা মেনে নে। শুদ্ধতা তাচ্ছিল্যের হেসে বলে, বুবুকেও তো তার ভালোবাসার জন্যই বিয়ে দিয়েছিলে, তাহলে আমার বুবু কেন এমন করলো? আর তুমি কী সব পাগলামি শুরু করছো? সামনের বছর ভোটে নাকি তুমি দাঁড়াবে না? কিন্তু কেন বাবা? তুমি কেন বাবা? তুমি তো এমন ছিলে না বাবা। রাশেদ সাহেব শান্ত কণ্ঠে বললেন,
আমি আমার বুদ্ধি খাটিয়ে কাজটা করেছি। তোমাকে নিবন্ধেরকে বিয়ে করতে হবে, আর আমি ভোটে আর দাঁড়াবো না, কারণ নিবন্ধর সামনে বছর দাঁড়াবে। শুদ্ধতা দাঁতে দাঁত চেপে বলল। শত্রুর ঘরে নিজের মেয়েকে বিয়ে দিতে তোমার একটু বিবেকে বাঁচছে না? না, বাদছে না, কারণ ফারুক আমার বিপক্ষে দলের নেতা হতে পারে, তবে আমার শত্রু না। আর আমরা আমাদের কাজ আর পরিবার এই দুটো বিষয় আলাদা রাখি। আমি আর একটা কথাও শুনতে চাই না। শুদ্রতা, তুমি বড্ড বেশি কথা বলছো। শুদ্ধতার মুখশ্রী রাগে লাল হয়ে গিয়েছে, কিন্তু বাবার সাথে আর একটুও তর্ক না করে সোজা ব্যাগ নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। ভেবেছিল বাবার সাথে একটু ঠান্ডা মাথায় কথা বলবে, কিন্তু তার বাবার এমন একরোখা জেদের কাছে ওর কোনো কথারই পাত্তা পেল না। অসহ্য রাগে শুদ্ধতার মাথা খারাপ হয়ে যাচ্ছে। স্কুটি নিয়ে সোজা ভার্সিটিতে চলে এলো, কিন্তু যাওয়ার সময়ে নজরে এলো কয়েকজন ছেলে মিলে একটা মেয়েকে র্যাগিং করছে। ভেতরের রাগটা যেন দ্বিগুণ বেড়ে গেল শুদ্ধতার। রাগে ফুঁসতে ফুঁসতে শুদ্ধতা এগিয়ে গেল ওই দিকে। ছেলেগুলো শুদ্ধতাকে দেখে দাঁড়িয়ে গেল। তাদের মধ্যে লিডার ছেলেটা সেই ছেলেটার কাপা গলায় বলল। ভাবি, আপনি ভালো আছেন? ছেলেগুলোর দৃষ্টি সব নিচের দিকে, কেউ শুদ্ধতার দিকে তাকিয়েও কথা বলছে না। শুদ্ধতা দাঁতে দাঁত চিপে বলল। আপনারা এখানে কি করছেন? এভাবে এই মেয়েটাকে কেন ডিস্টার্ব করছেন? না না ভাবি, আমরা জাস্ট কথা বলছিলাম। শুদ্ধতা রাগে চিৎকার করে উঠল। আমার সাথে আবার মিথ্যে বলা হচ্ছে? থাপড়িয়ে গাল লাল করে দিব। শুধু কথা বলে এই মেয়েটা কাঁদছে কেন? ছেলেগুলো আর কিছু বলার সাহস পেল না। শুধু তার রাগী গলা বলে। আর কোনো দিন যদি দেখি মেয়েদের এইভাবে উত্ত্যক্ত করতে, মেরে হাত পা ভেঙে দিব। আর কিসের ভাবি? হ্যাঁ, আমি আপনাদের কোন ভাইয়ের ভাবি? আমার কি এখনো বিয়ে হচ্ছে? আর কোনো দিন যদি দেখি ভাবি ভাবি করতে, জিভ টেনে ছিঁড়ে দিব। ইডিয়েট গলা। শুদ্ধতা কাঁদতে থাকা মেয়েটার হাত ধরে ওখান থেকে নিয়ে আসলো। মেয়েটা এখনও হিচকি দিয়ে যাচ্ছে। শুদ্ধতা সহ্য করতে না পেরে দিল এক ধমক। এই মেয়ে, ভেবে করে কাঁদবে না। গাধার মতো এখানে দাঁড়িয়ে থেকে কি করছিলে? সবগুলো থাবড়িয়ে গাল ফাটিয়ে দিতে পারোনি? তোমাদের মতো বলদা মেয়েদের কারণেই এইসব ছেলের এত সাহস পায়। আর কোনোদিন কাঁদবে না, প্রতিবাদ করতে শিখবে। এখন যাও ক্লাসে। মেয়েটা শুদ্ধতাকে ধন্যবাদ দিয়ে ক্লাসে চলে গেল। এইদিকে শুদ্ধতার মন মেজাজ ভালো না থাকায় তার ক্লাসে গেল না। ভার্সিটির মাঠের ওপাশে একটা বড় নদী বয়ে গেছে। পরিবেশটা বেশ ভালো। শুদ্ধতা সেই দিকটায় চলে গেল। মেজাজ ঠান্ডা না হওয়া পর্যন্ত ক্লাসে কোনো কিছুই ওর মাথাতে ঢুকবে না। ছোট ভাই, ভাবি তো প্রচুর রেগে গর্জন দিচ্ছে। ওই রকির দল বলে ইচ্ছা মতো ঝাড়ছে, পারলে ওদেরকে মেরে ভর্তা বানিয়ে দিত। পার্টি অফিসে বসে জরুরি আলাপে মত্ত ছিল নিবদ্ধ। পুরো নাম নিবদ্ধ আহসান। বাবা মায়ের প্রথম সন্তান সে। তার আরও দুটো ছোট ভাই আছে। মেজ ভাই ঐক্য আহসান আর ছোট ভাই ঈশান আহসান। বাবার নাম ফারুক আহসান, মায়ের নাম আয়েশা রহমান। হাঁপাতে থাকা ছেলেটির কথা শুনে নিবদ্ধ ভ্রু কুঁচকে তাকালো ছেলেটির দিকে, গম্ভীর কণ্ঠে বলল। শুদ্ধতা তো অকারণে এমন করবে না, তা আমি জানি। কারণটা কি? ছেলেটি বলে। ভাই, আমি ঠিক জানি না, বোধহয় ওই রনি কোনো মেয়েকে ডিস্টার্ব করতেছিল। এটা দেখেই ভাবি রেগে গিয়েছে। নিবদ্ধ উঠে দাঁড়ালো। শুভ্র পাঞ্জাবির হাতাগুলো ভালোভাবে কুনুই পর্যন্ত ফোল্ড করে পার্টি অফিসের সকল ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে। সরি এভরিওয়ান, আই হ্যাভ টু গো। বাকি আলোচনা আমরা কাল করব। নিবদ্ধের এমন কথার মধ্য বয়স্ক একটা লোক বিদঘুটে হেসে বলে। বয়স্ক লোকটার এমন কথা সকলে ভয়ে ভয়ে নিবদ্ধর দিকে তাকালো, কারণ সবাই এই এক বছরে বেশ ভালোভাবেই জানে নিবদ্ধর রাগের সম্পর্কে। নিবদ্ধ চোখ লাল হয়ে গেল রাগে, তারপরও মুখে হাসি টেনে বলল। মিস্টার আমজাদ, আমার বয়সটাই তো বইয়ের আঁচল ধরে ঘুরে বেড়ানোর। বইয়ের আমার মাথা গরম বেশি, তাকে আবার আমি ছাড়া কেউ সামলাতে পারবে না। আমি তো অন্য মানুষদের মতো না যে আমার একটাতে হয় না। বাড়িতে বউ রেখে বাহিরে মাদের সাথে রাত কাটাবো। আমি একজনই সন্তুষ্ট, আর সারা জীবনই থাকবো।
আসি তাহলে। মিস্টার আমজাদের মুখটা নিমিষেই একটুখানি হয়ে গেল অপমানে। নিবদ্ধ যে জায়গা মতো খোঁচাটা দিয়েছে তা বেশ ভালো করেই সবাই বুঝতে পারছে। সবাই মিটমিট হাসছিল। মিস্টার আমজাদ সবাই ধমকে উঠে বললেন, মিস্টার আমজাদ আসন ছেড়ে চলে গেলেন। তিনি যেতেই আবারও হাসতে লাগলো। নিবদ্ধ পার্টি অফিস শুদ্ধতার ভার্সিটির পাশেই, 5 মিনিটের রাস্তা। নিবদ্ধ হেঁটেই ভার্সিটিতে আসলো। সচরাচর সে এখানে আসে না। তার শুদ্ধতা যেই দিন ওকে বারণ করেছিল অযথা তার সামনে না আসতে, সেই দিন থেকে আরও কমিয়ে দিয়েছে আসা যাওয়া। আজ অনেক দিন পর এখানে আসা হলো নিবদ্ধের। ভার্সিটির মাঠে আসার পরই বুঝতে পারল মেয়েটা ড্যাবডেবিয়ে তার দিকে তাকিয়ে বিরক্তিতে কপাল ভাঁজ করলো নিবদ্ধ। এই এক জ্বালা, এই মেয়েগুলো যে এমন প্রতিবন্ধীদের মতো তার দিকে তাকিয়ে থাকে, এটা দেখলেই তার শরীরের রাগে জ্বলে যায়। নিবদ্ধ ওর অ্যাসিস্ট্যান্ট জয়কে দাঁত খিচিয়ে বলে উঠল, জয়, এই মেয়েগুলো এমনভাবে তাকিয়ে আছে কেন? আমাকে কি দেখতে এলিয়েনের মতো লাগছে দেখতে? জয় তড়িঘড়ি করে বলে, আল্লাহ বস কি বলেন এসব? আপনাকে এলিয়েন কেন দেখাবে? আপনি তো একজন সুদর্শন সুমুষ্টিধীয় তারকা যুবক, এই জন্যই এভাবে তাকিয়ে থাকতে সবাই। নিবদ্ধ চোখ রাঙালো জয়কে। জয় ভয় পেয়ে সাথে সাথে চোখ নামিয়ে নিল। নিবদ্ধ এইবার তীক্ষ্ণ দৃষ্টিতে চারদিকে তাকালো। এখন শুদ্ধতার কোনো ক্লাস নেই, কিন্তু মেয়েটাকে মাঠের আশেপাশেও দেখা যাচ্ছে না। আশেপাশে তাকিয়ে ঐক্যকে চোখে পড়ে নিবদ্ধর। সে উচ্চস্বরে ডেকে উঠল ঐক্যকে। ঐক্য আর শুদ্ধতা একই ভার্সিটিতে পড়াশোনা করে। শুদ্ধতা অনার্সের ফাইনাল ইয়ার আর ঐক্য মাস্টারের পড়াশোনা করছে। ঐক্য নিজের বন্ধুদের সাথে কথা বলার ব্যস্ত ছিল। এমন সময় বড় ভাইয়ের উচ্চ কণ্ঠের ডাক শুনে তড়াক করে ঘাড় ঘুরিয়ে তাকালো। নিবদ্ধকে তার দলবল নিয়ে ভার্সিটির মাঠে দাঁড়িয়ে থাকতে দেখে বন্ধুদের সাথে বিদায় নিয়ে ভাইয়ের দিকে এগিয়ে গেল। ঐক্য নিবদ্ধের কাছে আসতে নিবদ্ধ প্রশ্ন করলো, তোর ভাবি কোথায় আছে? এখানে এসে নাকি রাগারাগি করছে অনেক ওই রনিদের সাথে। এখন কোথায় আছে জানিস? অনেক রেগে আছে জানতে পারলাম। নির্মল বাতাসের হৃদয় জড়িয়ে যাচ্ছে। নীলাভ আকাশের শুভ্র মেঘেদের আনাগোনা। তারা এদিকে সেদিকে ছোটাছুটি করছে। সূর্যের প্রখর রোদের আলো ঝলমল করছে প্রকৃতি। শুদ্ধতা মুক্ত হয়ে সব অবলোক করছিল নদীর পাড়ে বসে। নদীর পানিগুলো কি সুন্দর চিকচিক করছে রোদের আলোতে। শুদ্ধতা নদীর পানিতে পা ডুবিয়ে বসে আছে। এতক্ষণের রাগটা যেন এক মনোমুগ্ধকর প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার সাথে সাথে বিলীন হয়ে গিয়েছে। এদিকে দূর থেকে নিজের প্রাণপ্রিয়কে দেখে ওর দলের সব লোকেদের ইশারায় চলে যেতে বলল নিবদ্ধ। তারা নিবদ্ধের ইশারার মতো চলে যেতেই নিবদ্ধ পা বাড়ায় শুদ্ধতার কাছে। শুদ্ধতা একটা গাছের গাড়িতে বসেছিল। নিবদ্ধ গিয়ে তার পাশে বসে পড়ল, কিন্তু কিছু বলল না। চুপচাপ অপলোক করতে লাগলো প্রকৃতির সৌন্দর্যে ডুবে যাওয়া এক প্রকৃতি কন্যার রূপ। শুদ্ধতা নিজের পাশে কারো উপস্থিতি টের পেয়ে ঝট করে চোখ মেলে তাকালো। পাশে ফিরে নিবদ্ধকে দেখে আশ্চর্য হলো বেশ। 20 দিন পর লোকটাকে দেখলো শুদ্ধতা। এই কয়েকদিনে একবারও আসেনি ওর সামনে। শুদ্ধতা শান্ত দৃষ্টিতে তাকালো নিবদ্ধের দিকে, ঠান্ডা গলায় বলল, আপনি এখানে কেন? কি চাই? নিবদ্ধ হাসলো, কি সুন্দর সেই হাসি। চোখ ফেরানোর দায় হয়ে পড়ে শুদ্ধতা নিজেকে সামলে দৃষ্টি ঘুরিয়ে নিল। নিবদ্ধ বলল, শুনলাম আপনি নাকি অনেক রেগে আছেন, রনিদের নাকি অনেক বকাঝকা করেছেন। শুদ্ধতা রাগকে নিয়ন্ত্রণ রেখেছিল, তবে নিবদ্ধর এখনও প্রশ্নের রাগটা আবারও বাড়ছে। তাও নিজেকে সামলে দাঁতে দাঁত চিপে বলল, এখন আপনি বুঝি এই জন্যই এসেছেন এখানে? আমাকে বলি করতে এসেছেন? নিবদ্ধ সাথে সাথে গজরে উঠল। শুদ্ধতার এমন হুটহাট আবোল তাবোল ভেবে রাগ দেখানোর বিষয়টা নিবদ্ধর একদম মেনে নিতে পারে না। তাই রাগী গলায় বলে, আমি আপনার উপর রাগ দেখাতে চাই না শুদ্ধতা, তবে আপনি এমন সব কথা বলেন যে আমি রাগ না করেও থাকতে পারি না। সবসময় সব কিছু নেগেটিভভাবে নেন কেন আপনি? তাহলে আমার কাছে আসছেন কেন? আমি কি বলেছি
আমার কাছে আসতে? শুদ্ধতা চাপা রাগ নিয়ে বলা কথা নিবদ্ধ ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো শুদ্ধতার দিকে, তারপর বলে, আপনি বলবেন কেন? আমার অধিকার আছে আপনার কাছে আসার। আমি আপনার উঠবি শুদ্ধতা। আমাকে মিনিমাম সম্মানটুকু করুন। আমি আপনার ভবিষ্যৎ স্বামী হব, সেটা আপনি চাইলেও আর না চাইলেও বিয়ে আপনার এই আমাকেই করতে হবে। শুদ্ধতা দ্বিগুণ তেজ নিয়ে বলে, এখন কি আপনি আমাকে জোর করবেন? নিবদ্ধ সরাসরি জবাব। আপনি বাধ্য করবেন। শুদ্ধতার দৃষ্টি অন্যদিকে নিয়ে তাচ্ছিল স্বরে বলে, খুন্ডারা আর কি বা পারে? নিবদ্ধ উঠে দাঁড়ালো, তারপর হ্যাঁচকা টান দিয়ে শুদ্ধতা দাঁড় করিয়ে নিজের মুখোমুখি দাঁড় করালো। নিবদ্ধ সারা মুখশ্রী লাল হয়ে গিয়েছে। নিবদ্ধ গম্ভীর গলায় বলল, আমি গুন্ডামোর কী করেছি? আপনার গায়ে আপত্তিকর স্পর্শ দিয়েছি? আপনাকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেছি? নাকি আপনাকে জোর করে কিস করেছি? না অযথা কাউকে মেরেছি? কোনটা? আনসার মি কুইকলি। শুদ্ধতা নিবদ্ধের সকল প্রশ্নের উপেক্ষা করলো, উল্টো নিজের হাতটি ঝাটকা মেরে নিবদ্ধ থেকে ছাড়িয়ে নিল, তারপর বলে, আপনি চরম লেভেলের একটা অসভ্য। তা আপনার সাথে আমি কিভাবে অসভ্যতম করলাম? একটু আগে আমায় কি কি প্রশ্ন করলে নির্লজ্জের মতো? তো আপনি আমায় গুন্ডা বললেন কেন? আবার এখন অসভ্য বলছেন? শুদ্ধতার আগে কোপাতে লাগলো। নিবদ্ধ যে চরম লেভেলের একটা ঘাড় তেরা তা শুদ্ধতা ভালো করেই জানে। এই লোকটা যখন ওর সামনে আসে ওকে রাগিয়ে দিয়ে যায়। ফর্সা মুখশ্রী শুদ্ধতার অতি রাগে লাল হয়ে গিয়েছে। নিবদ্ধ শুদ্ধতার এমন ভয়ানক রাগ দেখে নিজেকে একটু দমিয়ে আনলো, কণ্ঠ যথাসম্ভব খাদে নামিয়ে বলল, দেখুন শুদ্ধতা, আমি আপনার সাথে কোনো ঝগড়া করতে চাই না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি শুধু আপনাকে জিজ্ঞেস করতে আসলাম, আপনি রনিদের কেন বকেছেন? কি করেছে ওরা? আপনার সাথে কি ওরা কোনো অসভ্যতম করেছে কিনা তা জিজ্ঞেস করতে এসেছিলাম। আর আপনার মন খারাপের কারণেই যে আপনি রাগারাগি করছেন আমি এটাও জানি। এই জন্য আপনার মন ভালো করার জন্য এসেছিলাম। নিবদ্ধ উচ্চারণকৃত প্রকৃতি বাক্য যেন একটু হলেও শুদ্ধতার উপর প্রভাব ফেলল বোধ হয়। তাই তো রুক্ষ মেজাজটাকে বদলে কণ্ঠটা খানিক নরম করে শুদ্ধতা বলল, আমাকে কিছু বলেনি রানী, তবে একটা মেয়েকে র্যাগিং করছিল, তাই আমি রাগ ঝেড়েছি। ও আচ্ছা, তাই বলুন। তবে ছেড়ে দিলেন কেন? সবগুলোকে থাপড়িয়ে আসবেন না? শুদ্ধতা অবাক হলো না একটুও, কারণ নিবদ্ধকে এই 1 বছরে খুব ভালোভাবেই চিনেছে শুদ্ধতা। শুদ্ধতাকে চুপ থাকতে দেখে নিবদ্ধ নিজেই বলল, বাড়ি যাবেন নাকি আরও ক্লাস আছে? শুদ্ধতার সামনের দিকে হাঁটা ধরলো আর বলে উঠল, আমার কাজ আছে, আজ সানামের সাথে আমি এক জায়গায় যাব। নিবদ্ধ মুচকি হাসলো শুদ্ধতার কথায়, জিজ্ঞাসা করলো, এতিমখানে নিয়ে বাচ্চাদের সাথে সময় কাটাবেন, এটা আমার কাছে লুকানোর কি আছে? আমি তো আপনার সম্পর্কে সব জানি শুদ্ধতা। শুদ্ধতা থেমে গেল, ঘাড় ঘুরিয়ে তীক্ষ্ণ চোখে নিবদ্ধের দিকে তাকিয়ে বলে, অলওয়েজ আমার পিছনে লোক লাগানো বন্ধ করুন। আমি তো আপনার পিছনে লোক লাগাবো কেন? এটা আপনার ভুল ধারণা। আমাকে চিনে না এমন মানুষ খুব কম। তাছাড়া আপনার বাবাকে তো সবাই চিনে, এই শহরের এমপি তিনি। এই জন্য আপনাকে কেউ কোথাও দেখলে আমার কাছে খবর দিয়ে দেয়। এতে আমি কি করব? শুদ্ধতা মুখ ভেঙচি মারল নিবদ্ধকে, অবশেষে ভার্সিটির দিকে চলে গেল। শুদ্ধতাকে বেরিয়ে যেতে দেখে নিবদ্ধর লোকেরা আবারও নিবদ্ধের কাছে আসলো। নিবদ্ধকে মুচকি হাসতে দেখে জয় প্রশ্ন করলো, বস এত খুশির কারণ? মুহূর্তেই হাসি মাখা মুখটা বদলে গম্ভীর হয়ে গেল নিবদ্ধের মুখশ্রী। ধমকে উঠল জয়কে। শাট আপ, জাস্ট ডু ইউর ওয়ার্ক। জয় থতমত খেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। মশকরা বাদ দিয়ে কাজের কথাই বলল, বস সজীব কিছু একটা গড়বড় করার ধান্দায় আছে। ও অনেক বড় একটা প্ল্যান সাজাচ্ছে বস। কি হতে পারে কোনো ধারণা করেছিল জয়? না বস, আমি শুধু খবরটা পেয়েছি, বাকিটা আপনি জানেন। বাঁকা হাসি দিয়ে নিবদ্ধ পড়ল, এইবার এই শালাকে জ্যান্ত পুঁতে দেবো আমি। অনেক ছাড় দিয়েছি বলে পিঁপড়ের পাখা গজায় মরিবার তরে। ওরও মরণ এসেছে। আপনি যা ভালো মনে করেন বস।
নিবদ্ধ ওর দলবল নিয়ে চলে গেল। অবশ্য যাওয়ার আগে ঐক্যকে বলে গেল যে যে যেন নিজে শুদ্ধতা যেখানে যায় নিয়ে যেতে, ওকে একা ছাড়তে না। সে জানে তার বাঘিনী একা 100, কিন্তু তারপরও মনে একটা অজানা ভয় থাকে। চারদিকে রাশেদ সাহেব, আর এখন নতুন করে ওর এত শত্রু, কখন কি হয়ে যায় বলা যায় না। তাই কোনো রিস্ক নিতে চায় না নিবদ্ধ। মেয়েটার মধ্যে ওর জান থাকে। যখন বিদেশ থেকে এসে ঐক্যর সাথে এই ভার্সিটিতে এসেছিল তখন দেখেছিল শুদ্ধতাকে। এক দেখাতেই মনের মাঝে শুদ্ধতাকে নিয়ে প্রেম জেগে উঠেছিল। তাই তো কোনো কিছু না ভেবেই সোজা শুদ্ধতার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল তাদের বাবা। রাজনীতিতে দুজনের বিরোধী হলেও পারিবারিক দিক থেকে বেশ ভালো মিল আছে ওদের মাঝে। তাই বিয়ের প্রস্তাব পাঠানোর সাথে সাথে তারা রাজি হয়ে যান। তার মধ্যে 1 সপ্তাহ পরে ছোটোখাটো আয়োজন করে বাগদান হয়ে যায় ওদের। মেয়েটা একদম রাজি না ওকে বিয়ে করার জন্য। মানে ওকে কেন, ও কাউকে বিয়ে করবে না পণ করেছে। কিন্তু নিবদ্ধ তা হতে দিলে তো? সে তো শুদ্ধতাকে ভালোবাসে, যে করেই হোক ওকে বিয়ে করবেই, শুধু একটু সময় দিয়ে শুদ্ধতাকে নিজেই গুছিয়ে নেওয়ার জন্য। শুদ্ধতা অনার্স শেষ হলেই নিবদ্ধ ওকে বিয়ে করে নেবে, আর মাস্টার করতে পারবে বিয়ের পরে। শুধু শুদ্ধতার পরীক্ষাটা শেষ হওয়ার অপেক্ষায় আছে নিবদ্ধ। গম্ভীর মুখশ্রী, জল শক্ত দাঁতে দাঁত চেপে বসে আছে নিবদ্ধ, হাতে কিছু কাগজ। মূলত এই কাগজগুলো পড়েই রাগে হিসফিস করছে নিবদ্ধ। পাশে দাঁড়ানো জয় ভয়ে ঝিমিয়ে আছে। নিবদ্ধ আরেকবার চোখ বুলালো কাগজগুলোতে, সেখানে স্পষ্ট লেখা আছে। হাতে মুঠোতে কাগজটা মুচড়োতে নিল নিবদ্ধ। ওকে হুমকি দেওয়া? এত বড় কলিজা যার হয়েছে সেই কলিজা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলবে নিবদ্ধ। তার আগে কিসের পরিকল্পনা করছে জানোয়ারেরগুলো তা জানতে হবে। নিবদ্ধ ভারী আওয়াজে বলে, কাজটা কে করতে পারে তা আমি খুব ভালোভাবে জানি। এখন শুধু এটা জানতে হবে ওরা কিসের ষড়যন্ত্র করছে। লোক লাগাও জয়। পলিটিক্স আমি টাকার জন্য করতে আসিনি। আমি এসেছি মানুষের সেবা করতে, তাদের পাশে দাঁড়ানোর জন্য। আর আমি সেটা এমপি হওয়ার আগে থেকেই করব। আমার সব লোকেদের লাগিয়ে দাও, একটা নিষ্পাপ মানুষের যেন কিছু না হয় জয়। জয় নিবদ্ধের কথা মতো কাজে চলে গেল। নিবদ্ধকে প্রচুর সম্মান করে জয়। এই লোকটা সাধারণ মানুষদের জন্য এই 1 বছরে যা যা করেছে তা অন্য কোনো পলিটিক্যাল লোক 30 বছরেও করেনি। জয় চলে যেতে নিবদ্ধ চেয়ারে শরীরের ভার ছেড়ে দিল। চোখ বুজে ভাবতে লাগলো পরিকল্পনাটা ঠিক কিভাবে সাজাবে। এমন সময় কল আসলো ওর ফোনে। চট করে চোখ খুলে তাকালো নিবদ্ধ। ফোনের স্ক্রিনে মায়ের নাম্বারটা দেখে দ্রুত হাতে রিসিভ করলো, কানে লাগিয়ে বলে উঠল, হ্যালো, আসসালামু আলাইকুম মা। ওপাশ থেকে বাচ্চা সুলভ কণ্ঠের আওয়াজ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আম্মু, আমি ঈশান। ভ্রু কুচকে এলো নিবদ্ধে ঈশানের কণ্ঠ শুনে, প্রশ্ন করলো, ঈশান, তুই এই টাইমে বাড়িতে কেন, কি হয়েছে? ফুপিয়ে উঠল ঈশান, আহ্লাদি স্বরে বলল, ভাইয়া তুমি জলদি বাড়িতে এসো। ছোট ভাইয়ের এমন কান্নারত কণ্ঠ শুনে ভয় পেল নিবদ্ধ। ভাই দুটো তার জান, এদের কিছু হলে নিবদ্ধ মাথা ঠিক থাকে না। নিবদ্ধ অস্থির গলায় বলে, কি হয়েছে ঈশান, কাঁদছিস কেন? তুমি শুধু বাড়িতে এসো, আর হ্যাঁ, ভাবিকে নিয়ে আসবে। একা আসলে তোমায় আমি বাড়িতে ঢুকতে দিব না। ঈশান একরোখা জেদি কণ্ঠে। নিবদ্ধ আশ্চর্য হয়ে বলে, আচ্ছা জ্বালাতো, এখন তোর ভাবিকে আমি কিভাবে নিয়ে আসবো? এটা বলে খট করে ফোন কেটে দিল ঈশান। বেশ চিন্তায় পড়ে গেল নিবদ্ধ। কি হলো তার ছোট ভাইটার, হঠাৎ এমন কাঁদছে বা কেন? না, এখানে আর বসে থেকে লাভ নেই, বাড়িতে যেতে হবে। তার আগে শুদ্ধতাকে নিয়ে যেতে হবে। অফিস রুম থেকে বেরিয়ে আসলো নিবদ্ধ। জয়কে কাজে পাঠিয়ে দিয়েছে, তাই জয়কে মেসেজ করে বিষয়টি জানিয়ে দিল। তৎপর বেরিয়ে পড়ল শুদ্ধতার কাছে যাওয়ার জন্য। ক্লাসে বসে বোর ফিল করছিল শুদ্ধতা আর সারমান। একের পর এক টানা 3 ঘন্টা ক্লাস করে ক্লান্ত তারা, তবুও এখানে বসে থাকতে হচ্ছে। শুদ্ধতা বিরক্ত নিয়ে ঘ্যাচ ঘ্যাচ করে সবটা পড়ার খাতায় নোট করছে। এইভাবে যেই হোক শুদ্ধতা অনেক ভালো ছাত্রী।
সব ক্লাসে মনোযোগ দিয়ে করার চেষ্টা করে, আজও ব্যতিক্রম কিছু না। না চাইলেও ক্লাসে মনোযোগ দিচ্ছে। এমন সময় পিয়ন আসলো ক্লাসে, বলল, সুধাতা খান, আপনার সাথে নিবুদ্ধ এহসান এসেছেন দেখা করতে, জলদি আসুন, তিনি অপেক্ষা করছেন। পিয়ন চলে গেল। এদিকে পিয়নের কথাগুলো শুনে কপালের ভাঁজ পড়ল শুদ্ধতার। এই লোকটা আজ আবার কি জন্য এসেছে কে জানে। লোকটার এমন হুটহাট কার্যকলাপগুলো একদমই সহ্য লাগে না শুদ্ধতার। ঠোঁট ফুলিয়ে তপ্ত শ্বাস ফেলে শুদ্ধতা ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ায় সামানকে, বলে, তুইও কি ক্লাস করবি? আর ক্লাস করা লাগবে না, চল আমার সাথে, একা একা ভালো লাগছে না। সামান স্থির দৃষ্টিতে তাকালো শুদ্ধতার। যেতে ইচ্ছা করছে না, কিন্তু বান্ধবীর এভাবে বলায় তা ফেলেও দিতে পারছে না, তাই রাজি হয়ে গেল। ওয়েটিং রুমে বসে আছে নিবদ্ধ। ভার্সিটির ভিপির সাথে টুকটাক কথা বলছে। ভিপি সাহেব চিন্তিত সুরে বিভিন্ন কথা বলছেন, মনোযোগ দিয়ে শুনছে নিবদ্ধ। কি আর বলবো স্যার, ভার্সিটির কয়েকটা ছেলেপুলে যে কি পরিমাণ বেয়াদব তা বলে বোঝানো যাবে না। বড়লোক বাপের ছেলে মেয়ে, কিছু বলতেও পারছি না। ভার্সিটিতে এসে বিভিন্ন নেশা করে, ড্রাগস, গাঁজা আর অনেক ক্ষতিকারক নেশা জাতীয় দ্রব্য শ্রবণ করে। তাদের দেখা দেখি আরও কত ছেলে মেয়েরা যে খারাপ হয়েছে। পুলিশ কেস করেছিলাম একবার, কোনো লাভ হয়নি। টাকার ক্ষমতা দামিয়ে দিয়েছে। ভার্সিটিতে এসব বেআইনি কাজগুলো চলে, আর আমরা কিছু করতে পারছি না। নিবদ্ধ সবটা শুনল, শক্ত মুখে দাম্ভিকতার সাথে বলল, চিন্তা করবেন না স্যার, এই বিষয়টা আমি নিজে তদন্ত করব। আপনাকে নিয়ে বেশ কয়েকজনই আমার কাছে এসেছে, এই বিষয়টা নিয়ে কথা বলেছে। ব্যস্ততার কারণে অতটা ঘাঁটতে পারিনি, কিন্তু এইবার আর ছাড় দেব না। ভিপি সাহেব অত্যন্ত খুশি হলেন নিবদ্ধর কথায়, বললেন, ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোট করবেন না স্যার, এটা তো আমার কর্তব্য। ভিপি সাহেব কিছু বলবেন তার আগে ওয়েটিং রুমে প্রবেশ করে শুদ্ধতা। শুদ্ধতাকে দেখে ভিপি আর কথা বাড়ালো না। শুদ্ধতা ভিপিকে সালাম জানালো, দুই একটা কথা বলে ভিপি বিদায় নিল। নিবদ্ধ স্থির দৃষ্টিতে তাকিয়ে শুদ্ধতার দিকে, তা খেয়াল করে শুদ্ধতা কড়া গলায় বলে, কি চাই? নিবদ্ধ হতাশ নিঃশ্বাস ছাড়ল। এটা তার জীবনের দ্বিতীয় নারী যার সামনে চাইলেও নিজের কঠিন রূপ ধরে রাখতে পারে না। প্রথম নারীটি হলো তার মা। নিবদ্ধ হালকা হেসে বলে, কি সালিকা, ভালো আছো? সামান হেসে দিল নিবদ্ধের কথায়, বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? নিবদ্ধ অসহায় গলায় বলে, আমি থাকি ভালো আর কিভাবে বলো? একজনের ভালোবাসার জন্য আমি দিনরাত তড়পাচ্ছি, আর সেই নিষ্ঠুর ব্যক্তি আগুনের গোলা আমার দিকে ছুঁড়ে মারে প্রতিনিয়ত, আর আমি সেই আগুনে ভস্ম হচ্ছি দিনরাত। ভালো থাকি কিভাবে? সামান হুহা করে হেসে দিল। শুধু তার চোখ রাঙালো সামানকে, তারপর নিবদ্ধকে উদ্দেশ্য করে বলে, কি চাই? আমাকে এত জরুরিভাবে ডাকার কি মানে? আমি ক্লাস করছিলাম। সেটা আমিও জানি, জরুরি না হলে তোমায় অহেতুক আমি ডাকতাম না, সেটা তুমি ভালো করেই জানো। শুদ্ধতা নিবদ্ধর এক রোখা কথা দমে গেল। এটা সে জানে যে নিবদ্ধ অতি জরুরি না হলে কখনোই ওকে এহতুক ডাকে না, তাই শুদ্ধতা শান্ত গলায় বলে, তো কারণটা কি জানতে পারি? নিবদ্ধ শান্ত কণ্ঠই বলে, একটু আগে ঈশান আমাকে ফোন করে কান্নাকাটি করলো, বলছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, তোমাকেও নিয়ে যেতে। এখন কেন এমন বলছে আমি তা জানি না, কিছু জিজ্ঞেস করার আগেই ফোন কেটে দিয়েছে। তোমাকে না নিয়ে গেলে না কি আমাকে বাড়িতে ঢুকতেও দেবে না। শুদ্ধতা বেশ চিন্তিত হয়ে পড়ল। ছেলেটা এমন কান্নাকাটি করার কারণ না। ঈশানকে বড্ড ভালোবেসে শুদ্ধতা। ওর কোনো ভাই নেই, ঐক্যকে নিজের বড় ভাইয়ের মতো সম্মান করে শুদ্ধতা, তাই ঈশানকে ছোট ভাইয়ের মতো স্নেহ। চিন্তায় অস্থির শুদ্ধতা আর কথা বাড়ালো না, রাজি হয়ে গেল। সামানকেও সাথে নিয়ে গেল। অবশ্য সামান যেতে চায়নি, শুদ্ধতা আর নিবদ্ধ জোরাজুরি যেতে বাধ্য হলো। শাসা আওয়াজে গাড়ি চলছে, অস্থিরতায় ঘিরে আছে শুদ্ধতা। নিবদ্ধের বাড়ি যাচ্ছে ও
মনটা কেমন যেন করছে। যার ছেলেকে বিয়ে করবে না, বিয়ে করবে না করছে, তাদের বাড়িতে এভাবে যেতে কেমন যেন লাগছে। সামনের সিটে বসেছে নিবদ্ধ আর ড্রাইভার, পেছনের সিটে সামান আর শুদ্ধতা। সামান শুদ্ধতার আর একটু কাছে ঘেঁষে বসতেই স্বস্তি ফিরে পায় শুদ্ধতা। ভ্রু কুঁচকে তাকালো সামানের দিকে। সামান বোকা হাসলো। এতে বিন্দুমাত্র মুখের এক্সপ্রেশন চেঞ্জ হলো না শুদ্ধতার। সামান শুদ্ধতার কানের কাছে ফিসফিস করে বলে, শুদ্ধতা, আজ ভাইয়া তোকে তুমি করে বলেছে, সেটা খেয়াল করেছিস? শুদ্ধতা কথাটা শুনল, আনমনা হয়ে গেল নিমিষেই। কিছু একটা ভাবলো, বেখেয়ালিভাবে বলল, উনি কিছু নিয়ে অতিরিক্ত চিন্তায় থাকলে মাঝে মাঝে আমাকে তুমি বলে সম্বোধন করেন। তা এখনো কি টেনশনে আছিস? আর থাকলেও তার কারণটা কি শুদ্ধতা? সামানের প্রশ্ন ধ্যান ভাঙা হলো শুদ্ধতার। বলল, তা তো জানি না, উনি তো আমায় কিছু বলেননি। সামান হাসলো, উপহাস করে বলে, ভাইয়া বলেন নাই? এটা বলে ফেললে কি সহজে, তাই না? অথচ নিজে থেকে একবারও ভাইয়াকে জিজ্ঞেস করেছিস যে ভাইয়া কি নিয়ে এত চিন্তায় থাকে? শুদ্ধতা চুপ হয়ে গেল। মন খারাপের প্রজাপতিরা ডানা মেলে উঠতে লাগলো এদিকে সেদিকে, মাথা নত করে নিল। আসলেই তো, ও তো কখনোই জিজ্ঞাসা করেনি কিছু নিবদ্ধকে। কোনো দিন জিজ্ঞাসা করেনি আপনি ভালো আছেন, এই সামান্য কথাটা। অথচ ওর মন খারাপ থাকলে শত ব্যস্ততার মাঝেও লোকটা পাগলের মতো ছুটে চলে আসে। আর একটা কথাও শুদ্ধতার মুখে থেকে বের হলো না, চুপচাপ রইল পুরোটা রাস্তা। গাড়ি অবসান মঞ্জিলে এসে সামনে থামলো। সবাই নেমে দাঁড়ালো গাড়ি থেকে। বাড়ির ভেতরে প্রবেশ করতে মায়ের কান্নাকাটির আওয়াজ পেতেই বুকটা ধড়াস করে উঠল নিবদ্ধের। হঠাৎ ওর মা কাঁদছে কেন? কান্নার সুরটা ঈশানের ঘর থেকেই আসছে। নিবদ্ধ ছুট লাগালো দোতলা ঈশানের রুমের দিকে। পেছন পেছন শুদ্ধতা আর সামানো গেল। নিবদ্ধ ঘরে প্রবেশ করতেই দেখে ফারুক আহসান ঐক্য রুমের মধ্যে দাঁড়িয়ে আছে। ওর মা বিছানায় ঈশানের পাশে বসে কাঁদছেন। ঈশানের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাতেই নিবদ্ধ চোয়াল শক্ত হয়ে আসলো, ভয়ঙ্করভাবে গর্জে উঠল। এসব কি ঈশান? তোমার এই অবস্থা কেন? ভয়ে কেঁপে উঠল ঈশান, মাকে ঝাপটে ধরল। শুদ্ধতা ছুটে গেল ঈশানের কাছে। ঈশানের অপর পাশে বসতে ঈশান একেবারে শুদ্ধতাকে জড়িয়ে ধরল, তারপর কাঁদতে লাগলো। শুদ্ধতা ঈশানের ব্যান্ডেজে মোড়ানো পায়ের দিকে তাকিয়ে বলে উঠল, এইসব কিভাবে হলো ঈশান? কাঁদে না, আগে আমাদের বলো। নিবদ্ধর আগে কিছু বলতে যাবে শুদ্ধতার চোখের ইশারা দিয়ে থামিয়ে দিল। ঈশান চুপচাপ শুদ্ধতার বুকের সাথে লেগে কাঁদছে। নিবদ্ধ শক্ত কণ্ঠে ঐক্যকে জিজ্ঞাসা করে, ডোন্ট টেল মি, তুইও কিছু জানিস না? ঐক্য অসহায় গলায় বলে, আসলে সত্যি আমরা কেউ কিছু জানি না। আজ আমি অফিসে ছিলাম, এমন টাইমে আমার কাছে ফোন আসে। রিসিভ করে জানতে পারি ঈশান অ্যাক্সিডেন্ট করেছে আর ওকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি কাজ পেলে সেখানে যাই, ডাক্তারের সাথে কথা বলে জানতে পারি ওর পায়ের হাড্ডি সামান্য ফেটে গেছে। আমি বহুবার জিজ্ঞেস করেছি কিভাবে কি হলো, কিন্তু ও কিছুই বলছে না। বাসায় আসার জন্য কান্নাকাটি করছিল। বাসায় নিয়ে আসলাম, বাবা আর মা এতবার জিজ্ঞেস করলো, তাও কিছু বললো না। আমরা যে তাকে ফোন করে জানাবো সেটাও করতে দিল না, উল্টো তোকে ভাবিকে নিয়ে আসতে বললো, ভাবির কাছে নাকি সব বলবে। রাগী চোখে তাকালো নিবদ্ধ ঈশানের দিকে। ঈশান ভয় পেয়ে আরও চেপে ধরল শুদ্ধতাকে, বলল, ভাবি ভাইয়া কিভাবে তাকাচ্ছে? শুদ্ধতা রাগী গলায় বলে, এভাবে তাকাচ্ছেন কেন? ও বাচ্চা মানুষ, ভয় পাচ্ছে। আপনি একদম লাই দেবেন না ওকে। শুদ্ধতা বাদরামি করে পা ভেঙে এসেছে, আবার মুখে কুলু পেটে রেখেছে, কাউকে কিছু বলছে না। থাপড়িয়ে আজ ওর গাল লাল করে দেবো। শুদ্ধতা বিরক্ত হলো নিবদ্ধের কথায়, বলে, উফ, আপনি থামবেন? ওকে তো এবার বলতে দিন, বলবে আস্তে ধীরে, এইভাবে ধমকালে হবে? আয়েশা রহমান কান্নারত গলায় বলে, মা, তুমি একটু ভালোভাবে জিজ্ঞেস করো না ছেলেটা আমার কত ব্যথা পেয়েছে। আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি জিজ্ঞেস করছি। স্ত্রীর কান্নাকাটির বিরক্তি ফারুক আহসান অসহ্য কণ্ঠে বলে, আল্লাহর রাস্তে একটু চুপ করো আয়শা, এমন মরে কান্না করার কোনো মানে আছে? শ্রদ্ধা, তোমার শাশুড়িকে বলো কান্না থামাতে, আমার মাথা ব্যথা করছে। আঙ্কেল, আমি
শুদ্ধতার কথা পূর্ণ করার আগে আয়েশা রহমান তাতে উঠে বলে, আপনার জন্য কি এখন আমি আমার ছেলের জন্য কাঁদতেও পারবো না? যত সব রাজনীতির জাতেরা, মনটা পাথরের তৈরি, বড় ছেলেকেও বানিয়েছে এমন, ছেলেটা আমার পা ভেঙে বসে, আর বাপ ওর পাষাণ মনের, একটুও কাঁদলো না। আবার এত আজাইরা কান্না আসে না তোমার মতো? নিবদ্ধ বিরক্ত হয়ে গেল বাবা মায়ের ঝগড়া দেখে, চেঁচিয়ে উঠল, উফ, এখন তোমরা কি শুরু করলে? বাচ্চাদের মধ্যে ঝগড়া শুরু করে দিলে? আয়েশা রহমান তেলে বেগুনে জ্বলে উঠলেন যেন। তোর বাপকে থামা, আমাকে শুধু খোঁচাতে আসে কেন? ফারুক অহসান কিছু বলবে তার আগে ঐক্য তাকে থামিয়ে দিল। পরিস্থিতি একটু ঠান্ডা হতে শুদ্ধতা একবার আদরে কণ্ঠে ঈশানকে জিজ্ঞাসা করে, ঈশান, লক্ষ্মী ভাই আমার, কি হয়েছে তোমার সাথে? কিভাবে পায়ের অবস্থা এমন হলো বলো আমাদের, ভাবির কাছে বলবে না? শুদ্ধতার আদরে স্বরে বলা কথাগুলোই গলে গেল। ঈশান চোখ মুছে বলতে লাগলো, স্কুলে টিফিন টাইম চলছিল। আমি আর আমার একটা বন্ধু স্কুলের বাইরে একটা আইসক্রিম পার্লার আছে, দারোয়ান চাচাকে অনেক রিকোয়েস্ট করে সেখানে গিয়ে আইসক্রিম কিনলাম। তারপর আইসক্রিম খেতে খেতে অনেক দূর হেঁটে একটা গাছের নিচে বসলাম। কথা বলতে বলতে কখন যে টিফিন টাইম শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। ঘড়িতে চোখ যেতে দুইজন স্কুল দিকে দৌড় দিলাম। দুপুরবেলা রাস্তা পুরো ফাঁকা, দৌড়তে গেলে শুধু শুধু একটা গাড়ি চলছে, মানুষ নেই কোনো। এমন দৌড়ানোর কারণে আমি মাটিতে পুকুর হয়ে পড়ে গেলাম। আমার বন্ধু আমাকে সাহায্য করতে আসবে, ঠিক তার আগেই একটা কালো মাইক্রো এসে ওকে এক ঝটকায় একে মাইক্রোতে তুলে নিয়ে চলে গেল। আমি মাটিতে পড়ে যাওয়ার আমার পা দুটা ভেঙে গেল, তাই আমি চাইলেও ও পিছনে পিছনে যেতে পারলাম না। চিল্লাতে লাগলাম। পরে আমার চিল্লানো শুনে অনেকগুলো লোক আসলো, কিন্তু ব্যথায় আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। চোখ খুলতে ওই ভাইয়াকে দেখতে পেলাম। ওর পরেগুলো তো তোমরা জানোই। প্লিজ বড় ভাইয়া যে করে হোক আমার বন্ধুকে বাঁচাও, ওকে নিশ্চয়ই ছেলে ধরা নিয়ে গেছে। আম্মু আমাকে আগে গল্প শোনাতো না, এটা নিয়ে আজ দেখলাম তা সত্যি। বড় ভাইয়া তোমার তো অনেক পাওয়ার, প্লিজ ভাইয়া ওকে বাঁচাও। সবটা শুনে সবাই অবাক হয়ে গেল। ঈশান কেঁদেই যাচ্ছে, আবারও শুদ্ধতাকে ধরে। ওর সারা গা কাঁপছে, বোঝা যাচ্ছে ছেলেটা বেশ ভয় পেয়েছে। নিবদ্ধ চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলল। তৎপর ফোন বের করে কাউকে কল দিয়ে দিতেই বেরিয়ে গেল রুম থেকে। নিশ্চিন্ত শুদ্ধতা ঈশানকে শুইয়ে দিল ঠিকঠাক, তারপর ঈশানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এক সময় ঈশান ঘুমিয়ে গেল। সবাইকে নিয়ে ঈশানের রুম থেকে বেরিয়ে আসলো। এই বাচ্চাটা মা বাবার সাথে যোগাযোগ করতে হবে। না জানি ওই বাচ্চাটার ফ্যামিলির কি অবস্থা এখন। নিবদ্ধ কোথায় জানি চলে গেল। চিন্তায় শুদ্ধতার মাথায় ব্যথা শুরু হয়ে গেল। লোক দেখানো আদর্শ বাতাসের ভাসমান দুর্গের মতো, যা বাস্তবতা ও মূলত কোনোটাই নেই। ক্লায়েন্ট ম্যাকি, তবে নিবদ্ধ তো লোক দেখাতে আদর্শ ব্যক্তির হতে আসেনি। ও আসলেই একজন আদর্শবান ব্যক্তি হতে চায়, মানুষের পাশে দাঁড়াতে চায়, সাধারণ মানুষের একজন আদর্শবান নেতা হতে চায়। তবে সেটা যে নেতা হওয়ার আগে করতে পারবে না এমনটা না, মানুষের সাহায্য করতে হলে যে নেতার ট্যাগ নিতে হবে এমনও না। নেতা হওয়ার আগে নিবদ্ধ সামর্থ্যের যতটুকু আছে সবটা দিয়ে জনসাধারণদের সেবা করে যাবে আজীবন। নিজে ২-৪ জন লোক নিয়ে পুলিশ স্টেশনে এসে নিবদ্ধ আরও ২ জন লোক পাঠিয়ে দিয়েছে ওই লোকটার বাড়িতে, যাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ স্টেশনে প্রবেশ করতেই সবাই সালাম জানালো নিবদ্ধকে। নিবদ্ধ হাসি মুখে উত্তর দিল। তারপর সোজা চলে গেল ইন্সপেক্টরের কাছে। তার কক্ষে প্রবেশ করতেই তিনি নিবদ্ধকে বসার জন্য বললেন। নিবদ্ধ বসে পড়ল। ইন্সপেক্টর হাসি মুখে বললেন, মিস্টার এহসান, হঠাৎ আমার এখানে আসার কারণ কি? নিবদ্ধ স্থিরতা বজায় রেখে বলল, নিশ্চয়ই কাজে এসেছি, অহেতুক এখানে আসার আমার কোনো শখ নেই। ইন্সপেক্টর হেসে বলল। তা কি কাজ শুনতে পারি? নিবদ্ধ সরাসরি বলে ফেলল। একটা কেস ফাইল করব স্যার। ইন্সপেক্টর পান চাবানোর লাল দাঁতগুলো দেখিয়ে দিয়ে বললে, কিসের কেস মিস্টার এহসান? একটা বাচ্চার মিসিং কেস ফাইল করব। কখন হারিয়েছে? এই তো আজ দুপুর 2টোতে 2:30টার সময়।
ইন্সপেক্টরের ভ্রু কুঁচকে ফেলল, বিরক্ত হয়ে বললেন, মিস্টার আহসান, আপনাকে কি নতুন করে এসব নিয়ম সম্পর্কে অবগত করানো লাগবে নাকি? আপনি জানেন না যে 24 ঘন্টার আগে মিসিং কেস ফাইল করা হয় না? রাগ ফুটে উঠল নিবদ্ধের মুখশ্রীতে। তার নিজেকে যথাসম্ভব সামলে রাখার চেষ্টা চালিয়েছে ও। আমি জানি স্যার, তবে এটা সরাসরি একটা কিডন্যাপিং কেস। আমার ছোট ভাইয়ের ফ্রেন্ডকে ওরই সামনে থেকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। এখানে তো আমি হাত গুটিয়ে 24 ঘন্টা বসে থাকতে পারবো না। আপনি কেস ফাইল করুন। ইন্সপেক্টর নাকচ করলেন। আমি পারবো না, রুলস ইজ রুলস। নিবদ্ধ বাঁকা হাসলো, বলল, আমরা রুলস আর সবার জন্য হলো, আমার জন্য না। জয়। নিবদ্ধ ডাকে সাড়া দিল জয় তড়িঘড়ি করে বলে, জি বস। ফোন লাগাও। জয় তাড়াতাড়ি কাকে যেন ফোন লাগালো, তারপর নিবদ্ধকে দিল। নিবদ্ধ হাসি মুখে বলে, আসসালামু আলাইকুম ডিআইজি স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জি একটু দরকার, আমি এসেছিলাম থানায় একটা মিসিং কেস ফাইল করতে, কিন্তু আপনাদের পুলিশ কর্মকর্তা আমাকে অনেক রুলসের কথা বলছেন স্যার। কি করব বলুন? আচ্ছা দিচ্ছি। নিবদ্ধর হাসি হাসি মুখে ইন্সপেক্টরের দিকে ফোনটা এগিয়ে দিল। ইন্সপেক্টর কাপা হাতে ফোনটা নিয়ে কানে লাগালো, তারপর কথা শেষ করে খুব দ্রুত ফোনটা এগিয়ে দেয় নিবদ্ধের দিকে। ভয়ে ভয়ে বলে, স্যার আপনি ডিটেলসগুলো বলেন, আমি কেস ফাইল করছি। নিবদ্ধ অট্ট হাসিতে ফেটে পড়ল, হাসতে হাসতে বলে, বা এত চেঞ্জ, আই লাইক ইট। জয় বাচ্চাটার বাবা মাকে নিয়ে আসো। জয় গিয়ে বাচ্চাটার বাবা মাকে নিয়ে আসলো। বাচ্চাটার বাবা মা কাঁদছে। নিবদ্ধ তাদের সান্ত্বনা দিলে অতি দ্রুত তাদের সন্তান তাদের কোলে ফিরিয়ে দিয়ে দিল ও। বাচ্চাটার বাবা মাকে অনেক কিছু জিজ্ঞাসা করার পর বাচ্চাটার ছবি দেওয়া হলো। তারপর বাড়িতে ফোন করে ঈশানের থেকে কি হয়েছিল তা ডিটেলসে আবারও জেনে নেওয়া হলো। কাজ শেষ করে থানা হতে বেরিয়ে আসলো নিবদ্ধ। তারপর নিজেই সিক্রেট অফিস রুমে চলে গেল। সেখানে যেতেই তার আন্ডারে থাকা সব লোকদের এক জায়গায় জড়ো হতে বলল নিবদ্ধ। 5 মিনিটের মাঝে সবাই হাজির হতেই নিবদ্ধ বেশ রুক্ষ কণ্ঠে বলতে শুরু করলো, আমি যে একটা বাচ্চার মিসিং কেস ফাইল করে এসেছি সেটা তোমরা জানো, তবে আমি সবটা পুরোপুরি পুলিশের হাতে ছেড়ে দিতে চাচ্ছি না। এখান থেকে 10 জন যাবে বাচ্চাটাকে খোঁজার মিশনে, আরও 10 জন যাবে ভার্সিটিতে খোঁজ লাগাতে, যেখানে নাকি অবৈধ আর বেআইনি কাজ চলে তার পুরো ডিটেলস আমাকে দিবে। আর বাকি রইল আরও 17 জন। তোমরা সজীবের পিছনে লেগে পড়ো, ও কোথায় যায়, কি করে, ওর লোকেরা কি করে, আমার এভরি সেকেন্ডের খোঁজ চাই। এখন আমার কথা মতো লেগে পড়ো কাজে, বাকিটা হৃদয় বুঝিয়ে দেবে। আর টিমটাও ওই তৈরি করে দিবে, জাস্ট ফলো হিজ ইনস্ট্রাকশন। সবাইকে সবটা বুঝিয়ে দিয়ে নিজের অফিস থেকে বেরিয়ে আসলো নিবদ্ধ। রাত হয়ে গিয়েছে, বড্ড দৌড়ঝাঁপ করছে আজ। বাড়িতে যাওয়ার প্রয়োজন। ঈশানটাও অসুস্থ, একটু আদরও করেনি, ধমকে এসেছে ছেলেটাকে। জয়কে বলল বাড়ির পথে গাড়ি ঘোরাতে। ঈশান জেগে ওঠার পর সে যে শুদ্ধতাকে জড়িয়ে ধরে আছে তা ছাড়েনি। শুদ্ধতা চিন্তিত স্বরে বলে, ঈশান, এভাবে ধরে রাখলে হবে? ভাবি আবার আসবো তো, অনেক রাত হয়ে যাচ্ছে, 8টা বাজে তো। ঈশানের এক রোখা জেদ। না, তুমি কোথায় যাবে না, আজ আমার সাথেই থাকবে। দীর্ঘশ্বাস ফেলল শুনে। শুদ্ধতা, এই ছেলেকে বুঝিয়ে লাভ নেই। শুদ্ধতা অসহায় চোখে সামানের দিকে তাকায়, অপরাধী কণ্ঠে বলে, সরি রে, আমার জন্য তুই ফেঁসে গেলি। সামান হালকা হেসে বলে, আরে তোর বোকা, আমি তো এমনিতেই হোস্টেলে থাকি। আজ না হয় ঈশানের সাথেই রাতটা কাটিয়ে দিব গল্প গুজব করে। কি বলো ঈশান? ঈশান খুশি হলো বেশ। দাঁত বের করে হেসে দিয়ে সামানের দিকে তাকালো। এমন সময় খাবার নিয়ে রুমে আসলো নিবদ্ধ। শুদ্ধতা এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। নিবদ্ধ গম্ভীর গলায় বলে, খাসনি কেন? তুই যে অসুস্থ তার খেয়াল আছে? ঈশান ঠোঁট ফুলিয়ে বলে, আমি তোমার হাতে খাবো তাই জানি। কেন আমার হাতে খাবি কেন? তোর ভাবি আছে না, আমাকে দিয়ে কি করবি? ঈশান কান্না মাখা চোখে তাকালো নিবদ্ধের দিকে, হেসে দিল। নিবদ্ধ বলল, হয়েছে, আর কাঁদতে হবে না, খাইয়ে দিচ্ছি আমি।
নিবদ্ধ ঈশানকে খাইয়ে দিল। শুদ্ধতা এইবার মেডিসিনগুলোও খাইয়ে দিল। একটা ঘুমের মেডিসিনও দিয়েছে। এটা না দিলে রাতে ভর ঘুমোতে পারবে না ছোট ছেলেটা, ব্যথায় ছটফট করবে। নিবদ্ধ ঈশানকে ভালোভাবে শুইয়ে দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিল। মেডিসিনের ইফেক্টে ঈশান আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। ঈশান ঘুমোতেই শুদ্ধতা বিছানা থেকে নেমে দাঁড়ালো, নিবদ্ধকে বলে, 9টা বাজে, আমাকে আর সানামকে আমাদের বাড়িতে দিয়ে আসলে ভালো হয়। এমনিতেই দেরি হয়ে গিয়েছে। সানামের আজ আর হোস্টেলে যাওয়া লাগবে না, ও আজ আমাদের বাড়িতে থাকবে। নিবদ্ধ গম্ভীর মুখে তাকিয়ে রইল শুদ্ধতার দিকে, তবে কিছু বলল না। চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। শুদ্ধতা আর সানাম একে অপরের দিকে তাকিয়ে ওরাও নিবদ্ধের পিছন পিছন নিচে নামলো। ডাইনিং রুমে আসতেই দেখা গেল আয়েশা রহমান টেবিলে খাবার দিচ্ছে। শুদ্ধতাকে দেখে মিষ্টি হেসে বলে, এসো মা, ডিনার করে নাও, দুপুরেও তো কিছু খেলে না। নিবদ্ধ রাগী গলায় বলে, হ্যাঁ, তা খাবে কেন? শুধু পারে বড়দের সাথে ছেদ করে চলে উঠতে। শুদ্ধতা নিবদ্ধের কথায় দাঁতে দাঁত চিপে রইল। চাইলেও কিছু বলতে পারবে না। এখন নিহাত এই বাড়িতে আছে তাই কিছু বলল না, না হলে একদম ধুয়ে দিত। অসভ্য লোক একটা। শুদ্ধতা দৃষ্টি ঘুরিয়ে আমতা আমতা করে বলল, না আন্টি, আসলে অনেক দেরি হয়ে গিয়েছে, আমাদের এইবার বাড়ি ফেরা দরকার। সে কি মা, এ কেমন কথা? না খেয়ে কোথায় যাবে? আর আজকে তোমাদের কোথাও যাওয়া হবে না, চুপচাপ এখানে এসে বসো। তোমার আব্বু আম্মুর কাছে আমি ফোন করে বলে দিব, চিন্তা করো না, আসো মা। আয়েশা রহমান কথায় সার দিল। ফারুক আহসান বললেন, হ্যাঁ শুধুতা, আম্মু এইখানে আসো, একসাথে ডিনার করি। আজ কতদিন পরে এলে তুমি, আজ কোথাও যেতে দিব না। মুরব্বির মানুষেরা এভাবে বলায় আর না করতে পারল না শুদ্ধতা। সানামকে ফিসফিস করে বলল, সরি দোস্ত, আমার জন্যে তুইও ফেসে গেলি। ইটস ওকে। বন্ধুর পাশে যদি বিপদের সময় দাঁড়াতে না পারি তাহলে কিসের বন্ধু আমি? সানামের কথায় হালকা হাসলো শুদ্ধতা। তারপর একসাথে সবাই বসলো ডিনার করতে। নিবদ্ধ বসতেই শুদ্ধতা মুখোমুখি। নিজে যা নিচ্ছে শুদ্ধতার দিকেও ঠেলে দিয়ে ইশারা করছে খাওয়ার জন্য। রাগে কটমট দৃষ্টিতে ছুড়ে দিয়েছে শুদ্ধতা। এতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই নিবদ্ধের। ও নির্বিকারে খেয়ে যাচ্ছে, শুদ্ধতা কিছু নিচ্ছে না দেখে একবার ভ্রু কুঁচকে তাকায় নিবদ্ধ। গম্ভীর কণ্ঠে বলে, কি সমস্যা আপনার? খাচ্ছেন না কেন? নিবদ্ধর এমন কথায় সবার দৃষ্টি একবার শুদ্ধতার দিকে গিয়ে পড়ে। শুদ্ধতা অস্থিরতে নড়ে চড়ে বসে, মিনমিন করে বলে, খাচ্ছি তো, আপনি অযথা এসব বলছেন। মা, তুমি নিজেই দেখো ওনার প্লেটে কতটুকু খাবার। আমি আর কিচ্ছু বলবো না, আমার খাওয়া শেষ, রুমে যাচ্ছি, খাওয়া যাচ্ছে। এই বলে নিবদ্ধ চলে গেল আর শুদ্ধতাকে ফাঁসি দিয়ে গেল। আয়েশা রহমান প্লেট ভরে খাবার দিলেন শুদ্ধতাকে। অতি কষ্টে ঠেলে ঠুলে খাচ্ছে শুদ্ধতা। তা দেখে মুখ টিপে হাসছে সানাম। হাসতে হাসতে পানির গ্লাসটা নিয়ে খেতে যাবে। শুদ্ধতা রেগে সানামের পায়ে একটা জোরে সড়ো খোঁচা মেরে দেয়। ব্যথায় কুকড়ে উঠে সানাম হাতের পানিগুলো পাশে বসে ঐক্যর গায়ে গিয়ে পড়ে। ভয়ে মুখে হাত চলে যায় সানামের। এমনিতেই ঐক্য পাশে বসায় অস্থির, তো ঠিকঠাক খেতে পাচ্ছিল না বেচারি, আর এখন এই কাণ্ড। ঐক্য লাফিয়ে উঠে টি শার্ট ঝাড়তে লাগলো। সানাম কাদো ফেস বানিয়ে বলে, সরি ভাইয়া, আসলে আমি ইচ্ছে করে করিনি, অনেক সরি ভাইয়া। ঐক্য তাকালো সানামের দিকে। মেয়েটার চোখ টলমল করছে, আর একটু হলেই এই বুঝি কেঁদে ফেলবে। ঐক্য হালকা হেসে বলে, ইটস ওকে সানাম, আমি জানি তুমি ইচ্ছে করে করনি, মন খারাপ করার মতো কিছু হয়নি, খাবার শেষ করো। স্বস্তির শ্বাস ফেলল সানাম। আবারও সরি বলে খাবারে মনোযোগ দিল। শুদ্ধতার শয়তানি হাসি দিয়ে চোখ টিপি দিল সানামকে। ঐক্য খাওয়া শেষ করে ও উঠতে নিবে, ঠিক তখনই ওর গায়ে পানিগুলো পড়ে। তাই হাত ধুয়ে সোজা ওপরে চলে গেল। যাওয়ার আগে আর একবার সানামকে এক পলক দেখে ভোলেনি। আমরা ওদের বিয়ে দিয়ে কোনো ভুল করছি না তো ফারুক সাহেব? রাশেদ সাহেবের এমন কথায় কিছুক্ষণ চুপ রইলেন তিনি। আস্তে ধীরে বললেন, আপনার যদি মনে হয় আপনি আমার ছেলের কাছে নিজের মেয়েকে বিয়ে দিয়ে পস্তাবেন, তাহলে বিয়েটা না দেওয়াই ভালো রাশিদ সাহেব।
রাশেদ সাহেব বুঝলেন ফারুক আহসান আর কথাটার অর্থ অন্য কিছু ভেবে বলছেন। তিনি বললেন, না না, এটা কি বলছেন আপনি? এমন কিছু না। আমি জানি নিবন্ধন বাবা আমার মেয়েকে অনেক ভালোবাসে, তা আমি এই বই 1 বছরে বুঝতে পেরেছি। আমি তো ভয় পাচ্ছি আপনার মেয়েটাকে নিয়ে। ও অনেক রাগী জেদি, আর আমার বড় মেয়েটার মৃত্যুর পর যেন তা আরও বেশি বেড়ে গিয়েছে। মেয়েটা আমার 1 বছর টোমাতে ছিল, পৃথিবীর আলো দেখেনি, নিজের রুম বন্দি করে রেখেছিল। আমাদের দীর্ঘ প্রচেষ্টায় আমার মেয়েটা ভালো হয়েছে। আমি আমার বড় মেয়েটার মৃত্যুর পেছনে যে কারণ আছে তা আজও ভুলিনি আমার মেয়েটা। তাই তো বিয়ে, ভালোবাসা এসবে বিশ্বাস করে না। আমার ভয় হয় মেয়েটাকে নিয়ে জেদের বসে মেয়েটা না জানিয়ে আমার কখন কি করে বসে। এক মেয়েকে হারিয়েছি আমি, আমার এই মেয়েটাকেও আমি হারাতে চাই না। তাহলে যে আমি মরে যাব ফারুক সাহেব। রাশেদ সাহেবের কণ্ঠ কাঁপছে কথাগুলো বলার সময়। তার গভীরে যে অনেক কষ্ট সেটা একটু হলেও উপলব্ধি করতে পারলেন ফারুক সাহেব। তাই তিনি নরম গলায় বললেন, চিন্তা করবেন না রাশেদ সাহেব, ভরসা রাখুন আমার ছেলের উপর, আমাদের উপর। ইনশাল্লাহ আপনাকে আমরা নিরাশ করব না। শ্রোতাকে আমরা আমাদের সবটা দিয়েই আগলে রাখবো। রাশেদ সাহেব স্থির নিঃশ্বাস ফেললেন ফারুক আহসান কথায়। তৎপর আরও কিছু টুকটাক কথা বলে তারা কথোপকথনের সমাপ্তি টানলেন। কথা শেষ হতেই ফোন রাখতে দরজা ওপাশ হতে নিবদ্ধ বলে, আসবো বাবা। ফারুক আহসান অনুমতি দিলেন নিবদ্ধকে। নিবদ্ধ বাবার কাছে এসে বসে। ফারুক আহসান ছেলের মুখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে নিবদ্ধ? তোকে এমন দেখাচ্ছে কেন? কি নিয়ে এত চিন্তা করিস? নিবদ্ধ নিজের ভেতরে কিছু চলছে তা কেউ নিবদ্ধ চেহারা দেখে বুঝতে পারবে না। নিবদ্ধ নিজের চিন্তাগুলো নিজের মনের মধ্যেই খুব দক্ষতার সাথে চেপে যেতে পারে, তবে ওর বাবার সামনে এটা কখনোই পারে না। তিনি কেমন যেন চটপট নিবদ্ধর মনের অবস্থা বুঝে ফেলে। এক নিমিষেই নিবদ্ধ হালকা হেসে বলে, ও কিছু না বাবা, শুধু ওই বাচ্চা ছেলেটার জন্য চিন্তা হচ্ছে আমার। না জানি ছেলেটা কেমন আছে। ফারুক আহসান ছেলের কাঁধে ভরসার হাত রাখেন, তারপর বলেন, তুই তোর সবটা দিয়ে মানুষের সেবা করার চেষ্টা করবি, যাতে তোর মনে এতটুকু অনুশোচনা না থাকে যে তুই কোনো চেষ্টার কমতি রাখিসনি, অথবা মানুষ তোর দিকে আঙুল তুলতে পারে এমন বিন্দুমাত্র পথ খোলা রাখবি না। বাকিটা উপরওয়ালার হাতে ছেড়ে দিবি, কারণ ভাগ্যর উপর আমাদের কারো হাত নেই। নিবদ্ধ মুক্ত হয়ে বাবার প্রতিটা কথা শুনল। এই এক চমৎকার ব্যক্তি যার মুখগম্ভ হতে নিষ্কৃত প্রতিটা বাক্য নিবদ্ধকে নতুন করে অনুপ্রেরণা দেয়। ফারুক সাহেব আবারও বললেন, তা কী জন্য এসেছো? কোন দরকার? নিবদ্ধ মাথা দুলালো, যার অর্থ হ্যাঁ। তৎপর আস্তে ধীরে বলা শুরু করলো, বাবা, তুমি যখন এমপি ছিলে ওই জেলার, তখন এমন একটা কেস উঠেছিল। একাধিক পরিমাণে শিশু আর মেয়ে গায়েব করা যাওয়া নিয়ে আন্দোলন উঠেছিল। সময়টা তখন বোধ হয় 2017। তখন আমাদের জেলা থেকেই প্রায় 50টা শিশু আর মেয়ে গায়েব হয়ে গিয়েছিল। গায়েব হলে ভুল হবে, তাদের কিডন্যাপ করা হয়েছিল। তুমি নিজেই কেসটার সমাধানে গিয়েছিলে, সন্ত্রাসীদের ধরেও ছিলে। বাবা, তোমার কি মনে হয় 2017 সালের ঘটনাটা কি আবারও ঘটতে চলেছে? বাবা, এই নিয়ে কিন্তু প্রায় 11 জন শিশু গায়েব হয়ে গিয়েছে। কিন্তু তোমরা তো সন্ত্রাসীদের পাকড়াও করেছিলে। তবে আবার কারা এসব করছে, কোনো আইডিয়া আছে বাবা? ফারুক আহসান বেশ চিন্তিত হয়ে পড়লেন নিবদ্ধর কথা শুনে। চিন্তায় রেশ কণ্ঠে রেখে তিনি বলতে লাগলেন, কেসটাকে আমরা দিয়ে অ্যান্ড ঘোষণা করলেও কিন্তু তা পুরোপুরি সত্য ছিল না। আমরা 2 জন বাচ্চার মতো 175 জন উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম। তাও কত কাঠখড় পোড়াতে যে হয়েছিল, সন্ত্রাসী পাকড়াও করেছিলাম। তবে এর মধ্যে আমার 5 জন পালিয়ে গিয়েছিল। আমার মনে হচ্ছে তারা ফিরে এসেছে এবং আবারও সে জঘন্য কাজগুলো চালিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, আমি এটাই ভাবছিলাম। তোমরা বলেছিলে তো সবাইকে ধরে গ্রেপ্তার করা হয়েছে, তবে আমার কেন যেন সন্দেহ হচ্ছিল। অবশেষে দেখা আমার সন্দেহটাই ঠিক। তা বাবা, তুমি কি এদের চেহারা দেখেছিলে? মানে অনেক বছর আগের কথা, আমি জানি মনে নাও থাকতে পারে, তাও একবার জিজ্ঞেস করলাম।
নিবদ্ধর কথায় দীর্ঘশ্বাস ফেলল ফারুক আহসান। ব্যর্থ কণ্ঠে বললেন, বাবা, আমার বয়স হয়েছে। হ্যাঁ, আমার কি আর অত সব কিছু মনে থাকে? আরে এইটা তো আরো কত বছর আগের কথা। তারপরেও ওই লোকগুলোকে দেখেছিলাম, শুধু এক পলকের দেখাই কি কাউকে মনে থাকে? নিবদ্ধ চাপা শ্বাস ফেলল। ওর আগেও জানতো তার বাবা এত আগে ঘটে যাওয়া ঘটনা জড়িত লোকদের চেহারা মনে করতে পারবে না। নিবদ্ধ নিরাশ হয়ে চলে যাওয়ার কথাটা বলার আগেই ফারুক আহসান বললেন, তবে এই কেসটা যেই পুলিশের আন্ডারে আমি দিয়েছিলাম, তুই তার সাথে কথা বলতে পারিস। ছেলেটা অনেক সৎ একজন পুলিশ অফিসার। আমি তোকে তার বাসার ঠিকানা দিচ্ছি, তুই একবার তার খোঁজ নিয়ে দেখিস। ছেলেটা তখন তাগড়া একজন যুবক, তাই ওর মনে থাকার কথা। এখনো তো বয়স আর কতটুকুই বা হয়েছে, তুই তার কাছে গিয়ে দেখ। নিবদ্ধ ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। এই একটু বুঝি আশার আলো ফুটল ফারুক আহসান অনেক খোঁজাখুঁজি করে অবশেষে সেই পুলিশের নাম ঠিকানা জোগাড় করতে সক্ষম হলেন। বহু পুরনো কাগজের নিচে চাপা পড়েছিল যে। নিবদ্ধকে কাগজটা এগিয়ে দিতেই হাতে নেয় নিবদ্ধ। লেখাটা পড়ে একবার ফের বিড়বিড়িয়ে আওড়ায়, জুনাইদ শেখ। বাবার সাথে দীর্ঘক্ষণ আলাপচারিতা করতে করতে বেশ রাত হয়ে গিয়েছে। এখন বাজে রাত 12টা। চোখের পাতায় অল্প স্বল্প ঘুম। নিবদ্ধ ভাবলো একবার ছোট্ট ভাইটাকে দেখে আসা দরকার। ভাইটার পায়ে চোট পেয়েছে, কি জানি ঠিকঠাক ঘুমোচ্ছে কিনা। যেই ভাবা সেই কাজ। নিবদ্ধ চলে গেল ঈশানকে দেখার জন্য। সচরাচর ঈশানের রুমের দরজা নক থাকে না, তবে আজ নখ থাকায় বেশ আশ্চর্য হলো নিবদ্ধ। আবারও ফিরে নিজের রুমে গিয়ে ঈশানের রুমের চাবি এনে দরজা নখ খুলল। রুমের ভিতরে প্রবেশ করে ঈশানের বেডের কাছে যেতেই অবাক হলো নিবদ্ধ, কারণ এখানে ঈশান একা না, সাথে শুদ্ধতাও আছে। ঈশান ঝাপটে ধরে আছে শুদ্ধতাকে, আর খাটের সাথে হেলান দিয়ে শুদ্ধতা ঈশানের মাথায় একটা হাত আর ওপর পেটের একটা হাত রেখে ঘুমিয়ে আছে। শুদ্ধতা আর সানামকে তো একটা রুম দেওয়া হয়েছিল, অথচ দেখো মেয়েটা এখানে ঈশানের কাছে এসে ঘুমোচ্ছে। হালকা হাসলো নিবদ্ধ। ড্রিম লাইটের আলোতে শুদ্ধতার মুখশ্রীটা বড্ড মায়াবী লাগছে। এই মেয়েটা মাঝে যে কি এমন জাদু আছে নিবদ্ধ জানে না। প্রতিনিয়ত নতুন করে প্রেমে পড়ে যায় মেয়েটার ওপরে। কবে যে মেয়েটা ওকে একটু ভালোবাসবে? নিবদ্ধ কি আদৌ পারবে শুদ্ধতার মনে ভর কাটাতে? পৃথিবীতে সব পুরুষ যে এক হয় না, এটা কিভাবে বোঝাবে ওকে? সত্যিকারের ভালোবাসা এখনো আছে পৃথিবীতে, সেটা কিভাবে উপলব্ধি করাবে? জানা নেই নিবদ্ধের, কিছু জানা নেই। তপ্ত শ্বাস ফেলে এগিয়ে যায় নিবদ্ধ শুদ্ধতার কাছে। অতি সাবধানে শুদ্ধতাকে সোজা করে শুইয়ে দিল। তারপর ঈশানের কপালে চুমু দিয়ে উঠে চলে যেতে নিতেই কি মনে করে যেন আবারও ফিরে আসলো। এক ধ্যানে শুদ্ধতার দিকে তাকিয়ে দেখে শুদ্ধতার এলোমেলো চুলগুলো কানের পিছনে গুজে দিল। তৎপর আদরে ভাবে শুদ্ধতার ললাটেও ভালোবাসা স্পর্শ দিয়ে দিল। একটু কেঁপে উঠল শুদ্ধতা, পরক্ষণে আবার গভীর ঘুমে তলিয়ে গেল। হাসলো নিবদ্ধ, তারপর চলে গেল। কিন্তু যাওয়ার আগে বিড়বিড় করে শুদ্ধতার কানে কিছু বলে গেল। কিন্তু আদৌ কি শুদ্ধতা তা শুনতে পেয়েছে? একটুও কি বুঝতে পেরেছে নিবদ্ধের অস্তিত্ব ছিল এখানে? সকাল সকাল এমন একটা কথা শুনতে হবে ভাবতেও পারেনি নিবদ্ধ। তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসলো। চরম অবাকতার রেশ রেখে বলল, কি বলছো এসব? মাথা খারাপ হয়ে গিয়েছে তোমাদের? আমার সাথে ফাজলামি করো? অপর পাশে থাকা জয় যেন নিবদ্ধের এমন কথা শুনে ভয়ে কেঁপে উঠল, তবুও বলল, বস, আমি আপনার সাথে কোনো এমন ফাজলামি করব? সত্যি বস, আমাদের হৃদয়ে আর নেই। আজ সকালে আমাদের অফিসের সামনে আমাদের লোকেদের ওর লাশ পেয়েছে। অনেক কষ্ট দিয়ে মেরেছে বস। আমি সহ্য করতে পারছি না, আপনি জলদি আসুন। হৃদয় জানাজার ব্যবস্থা করো। সকল মসজিদে মাইকিং করে দাও, যাতে সবাই হৃদয় জানাজায় শামিল হতে পারে। জয় কান্না করে দিল নিবদ্ধের কথা শুনে। এতক্ষণ চেপে রাখতে চাইলেও পারল না। জয়ের কন্ধন কণ্ঠ শুনে যা বোঝার বুঝে ফেল নিবদ্ধ। আলগোছা ফোনটা কেটে দিয়ে দু হাতে নাক মুখ ঢেকে বসে রইল চুপচাপ। হঠাৎ উঠে দাঁড়িয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। চোখ জোড়া লাল টকটকে হয়ে গিয়েছে, নাকের ডগা লাল হয়ে আছে,
নিবদ্ধ অন্তর কাঁদছে, কিন্তু চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরল না। পাথরের মতো শক্ত রূপ ধারণ করলো নিবদ্ধ। চুপচাপ ফ্রেশ হয়ে সাদা পাঞ্জাবি পরে বের হতে আসলো রুম থেকে। নিচে নামতেই সবাইকে ডাইনিংয়ে দেখতে পেল নিবদ্ধ। তাও কিছু না বলে চুপচাপ চলে আসতে নিবে তার আগেই ডেকে উঠল ঐক্য। কোথায় যাচ্ছিস ভাই? নাস্তা করবি না? নিবদ্ধ পা জোড়া থেমে গেল, ঘাড় ঘুরিয়ে রক্তিম চোখে তাকালো ঐক্যর দিকে, শক্ত কণ্ঠে বলল, নাস্তা করার ইচ্ছে হলে তোর বলা লাগতো না। তার আগে আমি গিয়ে টেবিলে বসতাম। খবরদার আর কোনোদিন কোথাও যাওয়ার জন্য রওনা হলে পিছু ডাকবি না। কথা শেষ হতেই হনহনিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল নিবদ্ধ। এদিকে সকাল সকাল নিবদ্ধর এমন আগুন মেজাজ দেখে সবাই বেশ অবাক। শুদ্ধতা কপালে ভাঁজ ফেলে এখনো নিবদ্ধের যাওয়ার পথে তাকিয়ে আছে। নিবদ্ধকে ওর ঠিক লাগছে না। কিছু তো একটা হয়েছে যার কারণে লোকটা এমন ব্যবহার করছে। চেহারাটা দেখে বুঝে ফেলেছে শুদ্ধতা। লোকটার ফর্সা মুখশ্রী লাল হয়ে আছে, চোখ জোড়াও লাল টকটকা। নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে। শুদ্ধতা ঐক্যকে উদ্দেশ্য করে বলে, ঐক্য ভাইয়া, আপনি জয় ভাইয়াকে ফোন করে একবার জিজ্ঞেস করুন তো কি হয়েছে। নিশ্চয়ই উনি কিছু জানেন এই বিষয়ে। শুদ্ধতার কথা শুনে আয়েশা রহমান বলে, ঐক্য হ্যাঁ বাবা, একবার ফোন কর না। ছেলেটা আমার এমন ব্যবহার করলো কেন? অনেক রেগে আছে। কিছু একটা তো হয়েছে, না হলে আমার ছেলে এমন করে না। ঐক্য মাথা দুলিয়ে বলে, চিন্তা করবেন না ভাবি, আমি এখনই ফোন দিচ্ছি। ঐক্য জয়ের নাম্বারে ফোন লাগালো, কিন্তু ফোন তুললো না। আবারও ফোন করলে 3 বার রিং হওয়ার পর ফোন রিসিভ করলো জয়। ঐক্যর কথা বলল আগে। বড় ভাইয়ের কি হয়েছে বলতে পারো জয়? সকাল সকাল কেমন জানি রাগে মুডে সবার সাথে কথা বলে চলে গেল। কেমন যেন দেখাচ্ছিল ভাইয়াকে। ওপাশ থেকে জয় যা বলল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না ঐক্য। টু শব্দও করলো না। একটু পর কলটা কেটে দিয়ে স্তব্ধ হয়ে বসে রইল। ওকে এমন করতে দেখে সবাই স্থির হয়ে একটা প্রশ্ন করতে লাগলো, কিন্তু ঐক্য চুপচাপ বসে আছে। ফারুক আহসান ঐক্যকে এমন করে থাকতে দেখে একবার ধমকে উঠলেন, কি সমস্যা? কথা বলছো না কেন? বলবে তো। কি বলছে জয়? ঐক্য ফারুক আহসানের ধমক শুনে নড়ে চড়ে বসলো, কাপা গলায় বলল, হৃদয় ভাইয়াকে কারা যেন মেরে ফেলেছে বাবা। ভাইয়ার অফিসের সামনে কারা যেন হৃদয়ের লাশ ফেলে রেখে গিয়েছে। ভাইয়ার লোকেরা সকালে এসে হৃদয়ের মরদেহ উদ্ধার করে, আর এই কারণেই ভাইয়াকে এমন দেখাচ্ছিল। ঐক্যর মুখে এমন কথা শুনে বেশ বড় ঝটকা খেলেন সবাই। ফারুক আহসান চোখ বড় বড় করে তাকালেন, তৎপর দুহাতে মুখ ঢেকে ফেললেন। আবারও ওদের দলের একজন লোক মারা গেল। আর কত মৃত্যু দেখবেন উনি? সহ্য হচ্ছে না আর এসব। বুকটা ব্যথা করছে ওনার। আয়েশা রহমান কেঁদে উঠলেন। নিবদ্ধের আন্ডারে যারা কাজ করেন তাদের সকলকেই বড্ড স্নেহ করেন তিনি। কারণ ওখানে কেউ কেউ আগে ফারুক আহসানের সাথে ছিলেন, আর কেউ কেউ আছেন যারা ফারুক আহসানের সাথে ছিলেন তাদের ছেলে। হৃদয় তো ফারুক আহসানের বিশ্বস্ত একজন কর্মীয় ছেলে ছিল। তিনি আহাজারি করে উঠলেন, এইটা কি শোনালি তুই আমাকে ঐক্য? এটা কি করলো রে? ছেলেটা কত ভালো ছিল, কি সুন্দর করে মামনি ডাকতো আমাকে। ওরে আল্লাহ, ওর সাথে কেন এমন হলো? এইবার ফারুক আহসানকে উদ্দেশ্য করে বললেন, আমি আগেই বলেছিলাম আমার ছেলেটাকে রাজনীতিতে জড়িয়েন না। আপনি করেছেন। আমার ছেলেদের এসবে জড়াতে দিয়েন না। আপনি আমার কথা শুনলেন না। হাই রে। শুদ্ধতা কি বলবে ভেবে পেল না। বড্ড খারাপ লাগছে হৃদয় ছেলেটার জন্য। ওকে দেখলে কি সুন্দর করে সালাম দিয়ে জিজ্ঞাসা করতো, ভাবি কেমন আছেন? অবশ্য নিবদ্ধ আন্ডারে থাকা সবাই ওকে বেশ সম্মান করে। শ্রদ্ধতা সামানকে ইশারা কিছু একটা বোঝালো, তারপর ঐক্যকে বলে, ঐক্য, এখানে বসে থাকলে চলবে না, আমাদের নিবন্ধদের কাছে যাওয়া উচিত। তিনি খুব ভেঙে পড়েছেন। ঐক্য শুদ্ধতার কথায় সহমত পোষণ করলে ফারুক আহসান বললেন, তোমাদের ওইখানে যাওয়া লাগবে না মামনি, অনেক ভিড় হবে। বুঝোই তো রাজনৈতিক বিষয়। পুলিশ মিডিয়া সবাই আসবে। তোমাদের বাসায় ড্রপ করে দিব আমরা। তুমি তোমার বাবাকে খবরটা দিয়ে দিও। অবশ্যই তোমার বাবা এতক্ষণে বোধ হয় জেনেও
গিয়েছেন, আমি আর ঐক্য যাব সেখানে, চিন্তার কোনো কারণ নেই। শুদ্ধতা চুপচাপ মেনে নিল ফারুক আহসানের কথা। তবে আয়েশা রহমান বাড়িতে একা থাকবে, আবার ঈশানটাও অসুস্থ, তাই সেটা ভেবে বলে। আচ্ছা থাক আঙ্কেল, আপনারা যান, আমি না হয় পরে বাড়িতে যাব। এমনিতেই আন্টি কান্নাকাটি করছেন, ঈশানের শরীরটাও ভালো না। আপনারা আসলে না হয় আমি বাড়ি যাব, শুধু একটু কষ্ট করে সানামকে হোস্টেলে দিয়ে আসলেই হবে। সামান্য সম্মতি দিল। তখন এমনিতেও একদিন হোস্টেলে যায়নি, আজও না গেলে সমস্যা হয়ে যাবে। তারপর ঐক্য, ফারুক আহসান আর সামান চলে গেল। শুদ্ধতা আয়েশা রহমানকে রুমে পাঠিয়ে দিল, একজন সার্ভেন্টের সাহায্যে টেবিলটা গুছিয়ে নিল। তারপর ফোন লাগালো রাশেদ সাহেবের কাছে। তিনি ফোন পিক করতে শুদ্ধতা বলে, আসসালামু আলাইকুম বাবা, কিছু খবর পেয়েছো? রাশেদ সাহেব বলেন, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ শুনছি, অনেক খারাপ লাগছে খবরটা শুনে। ছেলেটা অনেক ভালো ছিল। হ্যাঁ, অনেক ভালো ছিল। তুমি যাবে বাবা? তা আর গিয়ে পারি, আমি রেডি হচ্ছিলাম। ও আচ্ছা বাবা, শোনো, হ্যাঁ বলো। আসলে এই বাড়িতে কেউ নেই। ঐক্য ভাইয়া আর আঙ্কেল চলে গেছেন সেখানে। বাড়িতে আন্টি আর ঈশান আছে। আন্টি অনেক কান্নাকাটি করছেন, আর ঈশানটারও শরীর অসুস্থ। তাই বলছিলাম কি, আমি এখানে থেকে যাই। রাশেদ সাহেব বেশ খুশি হলেন শুদ্ধতার কথায়, বললেন, তা আর বলতে, থেকে যা তুই, আমিও তোকে থাকতে বললাম। আর তুই একা না পারলে তোর মাওকে পাঠিয়ে দে। শুদ্ধতা নাকচ করলো। তার কোনো দরকার নেই বাবা, আমার শরীরটাও ভালো না। কাল দেখেছিলাম ডায়াবেটিস বেড়েছে। সুস্থ থাকলে আমি নিজেই বলতাম আম্মুকে পাঠানোর কথা। আমি একাই সামলাতে পারবো বাবা, তুমি সাবধানে যেও। আর ওইখানে গিয়ে পরিস্থিতি জেনে আমাকে একটু ফোন দিও, কেমন? রাশেদ সাহেব হ্যাঁ বলে ফোন কেটে দিলেন। শুদ্ধতা চাপা শ্বাস ফেলে ঈশানের ঘরের দিকে গেল। ক্লান্ত দেহটা কোনো রকম টেনে টুনে নিয়ে বাড়িতে আসলো নিবদ্ধ। বাড়ির কলিং বেল বাজালো না, হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে ভেবে চাবি দিয়ে গেট খুললো। লম্বা লম্বা শ্বাস ফেলল নিবদ্ধ। চোখ দুটো জ্বালা করছে ভীষণ, বুকটা ভার হয়ে আসছে। তবুও পাথরের ন্যায় হেঁটে বাড়িতে ঢুকে সোফায় বসে পড়ল। দু চোখে পাতা বন্ধ করে নিল নিবদ্ধ। বারবার চোখের সামনে হৃদয়ের ক্ষত বিক্ষত লাশটা ছবি চোখের সামনে ভেসে উঠছে। ওর আন্ডারে কাজ করা প্রতিটি লোককে ও খুব ভালোবাসে, সবাইকে নিজের আপন ভাবে। সেইখানে তাদের মধ্যে থেকে একজন নেই, বড্ড খালি খালি লাগছে চারপাশটা। মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলো নিবদ্ধ। তোকে ওয়াদা করলাম হৃদয়, তোর শরীরের থেকে যত ফোঁটা রক্ত ঝরিয়েছে ওরা, তার থেকে দ্বিগুণ রক্ত ওদের শরীর থেকে ঝরাবো আমি। তুই যতটা কষ্ট পেয়েছিস তার থেকে 1000 গুণ বেশি কষ্ট দিয়ে মারবো ওদের। নিবদ্ধ আনমনে যখন এসব ভাবনায় ব্যস্ত, তখন হঠাৎ কানে মিষ্টি একটা কণ্ঠস্বর ভেসে আসলো। কখন আসলেন আপনি? আর এখানে কি করছেন? যান, ফ্রেশ হয়ে আসেন, আমি আপনাকে খাবার দিচ্ছি। চোখ খুলে তাকায় নিবদ্ধ। চোখের সামনে রাজ্যের মায়া জড়ানো মায়াবিনীকে দেখে হৃদয়টা থমকে গেল বোধ হয়। এতক্ষণে ক্লান্তি যেন এক নিমিষেই হাওয়া হয়ে উঠে গেল। ও কি সত্যি দেখছে না কি ভুল? শুদ্ধতা শাড়ি পরেছে। এই একটা বছরে কোনো দিন শুদ্ধতা শাড়ি পরিহিত দেখেনি নিবদ্ধ। অনাঙ্কিত কিছু হঠাৎ করে দেখে যেমন নিবদ্ধ নিজের হুঁশ হারিয়ে ফেলেছে। নিবদ্ধ আনমনেই বলে, মাশাল্লাহ। শুদ্ধতা হক চকিয়ে গেল নিবদ্ধের কথায়। হঠাৎ এমন বলাতে কেমন যেন অস্থিরতায় পড়ে গেল শুদ্ধতা। গালগুলো ভারী হয়ে আসলো বোধ হয়। নিবদ্ধের কথায় কি ও লজ্জা পাচ্ছে? না, লজ্জা পাবে কেন? এখানে লজ্জা পাওয়ার কি হলো? সামান্য একটা কথাই তো বলেছে। শুদ্ধতা এলোমেলো দৃষ্টিতে এদিক সেদিক তাকিয়ে বলে, কি হলো, যাচ্ছে না কেন? নিবদ্ধ হাসলো, কি সুন্দর সেই হাসি। হাসলে যেন নিবদ্ধের চোখ দুটো হাসে, সে সাথে শুদ্ধতার বুকটাও ধপ করে উঠল। মনের মাঝে সূক্ষ্ম একটা চিনচিনে ব্যথা অনুভব করলো। শুদ্ধতা চোখ বন্ধ করে দুই একটা শ্বাস ফেলে তাকালো, বলল, এভাবে হাসছেন কেন, অহেতুক পাগলের মতো? নিবদ্ধ নিষ্পপ্ত কণ্ঠে বলল, আপনি লজ্জা পাচ্ছেন শুদ্ধতা?
আপনাকে আজ প্রথম লজ্জা পেতে দেখলাম। আপনার লজ্জারাঙা মুখটা বড্ড স্নিগ্ধ দেখাচ্ছে। শুদ্ধতা সহ্য করতে পারছে না নিবদ্ধের এমন কথা। লোকটার আজ হলোটা কি? এমনভাবে কথা তো কোনোদিনই বলে না লোকটা। ওর সাথে কি হয়েছে এসব? কি হচ্ছে এসব? শুদ্ধতা আজ প্রথমবার নিজ ইচ্ছায় নিবদ্ধের হাতটা ধরতে উদ্যত হলো। এইভাবে চললে হবে না, লোকটাকে উঠাতে হবে এখান থেকে, না হলে এভাবে আবোল তাবোল বকতে থাকবে। শুদ্ধতা যেই না নিবদ্ধের হাতে আলতো করে স্পর্শ করলো, চমকে উঠল শুদ্ধতা। কি গরম নিবদ্ধর শরীর, মাত্রাধিক গরম হয়ে আছে। শুদ্ধতা অস্থির হলো, এলোমেলোভাবে হাত ছুলো নিবদ্ধের গালে, কপালে, গলার ভাঁজে। নিবদ্ধ স্থির শুদ্ধতাকে নিভু নিভু চোখে দেখছে। শুদ্ধতা চিন্তিত কণ্ঠে বলল, আপনার শরীরে তো প্রচুর জ্বর। এমন ভয়ানক জ্বর আসলেন কিভাবে? কি সর্বনাশ, শরীর তো পুড়ে যাচ্ছে। দেখি, একটু কষ্ট করে উঠে দাঁড়ান, রুমে যেতে হবে, একটু কষ্ট করুন। শুদ্ধতা নিবদ্ধের সাথে প্রায় এক প্রকার যুদ্ধ করে ওকে দাঁড় করালো। শুদ্ধতা স্বাস্থ্য মাশা আল্লাহ দিলে ভালোই, কিন্তু যতই হোক নিবদ্ধর মতো সুস্বাস্থ্য অধিকারী বিশিষ্ট দেহকে ওঠানো শুদ্ধতার মতো মেয়ের জন্য অনেক কঠিন একটা কাজ। শুদ্ধতা বহু কষ্টে নিবদ্ধকে রুমে নিয়ে আসলো। রুমে আনতেই এক প্রকার নিবদ্ধ শরীর আছড়ে পড়ল বিছানায়। হাঁপিয়ে উঠেছে শুদ্ধতা, জানটা বের হয়ে যাচ্ছিল প্রায়। এত কষ্ট মনে হয় ওর এই 22 বছরের জীবনে কোনোদিনই করেনি। নিবদ্ধ অজ্ঞান প্রায়, তার হুঁশ জ্ঞান নেই কোনো। চোখ বন্ধ করে বিড়বিড় করছে কি জানে। শুদ্ধতার শাড়ির আঁচল কোমরে গুঁজে নিল। এই শাড়ির আরেক ঝামেলা। এত সমস্যায় শুদ্ধতা আর নিতে পারছে না। উফ, জামা কাপড় না থাকায় শুদ্ধতাকে আয়শা রহমানের শাড়ি দিয়েছে পরতে। আর নিবদ্ধ তো কোনো বোনই নেই যে তার একটা 3 পিস পরবে। অগত্যা উপায় না পেয়ে শাড়ি পরতে হয়েছে ওকে। ওর এই শাড়ি যেন এক কাল হয়ে দাঁড়িয়েছে। শুদ্ধতা এক পলক তাকালো নিবদ্ধের দিকে। এলোমেলো হয়ে বিছানায় শুয়ে নিবদ্ধ জ্বরের কারণে ফর্সা মুখশ্রী লাল টকটকে হয়ে আছে। শুদ্ধতা এগিয়ে গিয়ে নিবদ্ধকে অনেক কষ্টে টেনে টুনে সোজা করে শুয়ে দিল। এখন লোকটার গাটা মুছিয়ে দিতে হবে, তাহলে ভালো হয়। কিন্তু জামা কাপড় খুলে দিবেটা কে? বাড়িতে সবাই এখন ঘুমিয়ে পড়েছে, শুধু ও একাই সজাগ ছিল, অপেক্ষা করছিল নিবদ্ধের জন্য। লোকটা সকাল থেকে না খাওয়া, আসলে জোর করে কিছু খাওয়াইয়ে দিতে। অবশ্যই সে জানে শুদ্ধতা বলে নিবদ্ধ না করবে না। আয়েশা রহমান নিজেও থাকতে চেয়েছিল, কিন্তু উনি অসুস্থ একজন মানুষ, তাই শুদ্ধতা তাকে ঘুমোতে পাঠিয়ে নিজে জেগে রয়েছে। এখন কেউ বা জানতো যে নিবদ্ধর এমন জ্বর আসবে? কোনো উপায় না পেয়ে শুদ্ধতা নিজেই নিবদ্ধের পাঞ্জাবি আর সেন্ডো গেঞ্জিটা খুলে দিল। আর তা যে কত কষ্টে করেছে হিসেব নেই। এখন মনে হচ্ছে শুদ্ধতা নিজের জ্ঞান হারাবে। ওর ছোট্ট শরীরটা নিবদ্ধের মতো দৈত্য মানবের শরীরের উঠাতে কখন যেন শরীরের নিচে পড়ে আলু ভর্তা হয়ে যাবে। শুদ্ধতা বিড়বিড় করতে করতে বাথরুমে থেকে এক বালতি পানি এনে তাকে রুমাল ভিজিয়ে নিবদ্ধের গা মুছে দিতে লাগলো। পানির পট্টি দিতে লাগলো কপালে, কিন্তু না, জ্বর কমার কোনো উপায় নেই। এভাবে চলবে না, জ্বরের মেডিসিন খাওয়াতে হবে। কিন্তু কিভাবে? লোকটা না খাওয়া খালি পেটে মেডিসিন খেলে সমস্যা হবে। লোকটা তো কোনো হুঁশই নেই যে খাবার খাওয়াবে। নিজের ইচ্ছার উপায় না পেয়ে শুদ্ধতা আবারও নিচে কিচেনে গেল। ছটপট করে স্যুপ রান্না করে নিল। এখন এইটা বেটার হবে। আবারও এক বাটি স্যুপ নিয়ে আবারও রুমে ফিরে আসলো শুদ্ধতা। স্যুপের বাটিটা পাশের টেবিলে রেখে নিবদ্ধকে আলতো স্বরে ডাকতে লাগলো, শুনছেন? একটু কষ্ট করে স্যুপটুকু খেয়ে নিন, আমি খাইয়ে দিব তো। শুনছেন? পিট করে চোখ মেলে তাকালো। সামান্য একটু তাকিয়ে আবারও চোখ বন্ধ করে নিল নিবদ্ধ। জ্বর বাড়ছে আরও। চোখ জোড়া মেলে তাকানো যেন অনেক কষ্ট হয়ে গিয়েছে। 7-5 না ভেবে শুদ্ধতা নিবদ্ধকে খাইয়ে দিতে লাগলো। ভালো কথা, নিবদ্ধও খাচ্ছে। ও সারাদিন পেটে কিছু পড়েনি, খিদে লাগবে স্বাভাবিক। স্যুপটুকু সম্পূর্ণ শেষ করে জ্বরের মেডিসিন খাইয়ে দিল শুদ্ধতা। তৎপর আবারও নিবদ্ধ সেই সেবা যত্নের
নিয়োজিত হয়ে পড়ল। নিবদ্ধ আবারও কিছু বিড়বিড় করছে। শুদ্ধতা ভ্রু কুঁচকে ফেলল। জ্বরের ঘোরে নাকি মানুষ অনেক সত্যি কথা বলে? বিষয়টা একবার পরোক্ষ করার জন্য শুদ্ধতা নিবদ্ধের মুখের কাছে ঝুঁকে শোনার চেষ্টা করলো নিবদ্ধ কি বলছে। নিবদ্ধ বিড়বিড় করছে, আমি তোমাকে ভালোবাসি শুদ্ধতা, খুব ভালোবাসি। আমি তোমাকে কোনোদিন ধোঁকা দেব না। একবার বিশ্বাসের হাতটা বাড়িয়ে দাও শুদ্ধতা, ওয়াদা করলাম সারা জীবন তোমার আমার বাহুডোরে রাখবো। চট করে সরে আসলো শুদ্ধতা। বুকটা ধরপড় করছে। নিবদ্ধর কথাগুলো কানে বাড়ি খাচ্ছে বারবার। মন বলছে, শুদ্ধতা এইবার বিশ্বাস করে দেখ না, ঠকবে না কোনোদিনও। কিন্তু মস্তিষ্ক বলছে, তোর বুবুর মতো তুইও একই ভুল করিস না শুদ্ধতা, পস্তাবি পরিশেষে। মন আর মস্তিষ্কে যুদ্ধ চলল সারা রাত। ব্যাকুল হৃদয়টা নিয়ে নিবদ্ধ সেরা করে সেবা ও সুস্থতা কিছু চিনতে করে পুরো রাতটা কাটিয়ে দিল শুদ্ধতা। ভোরের দিকে নিবদ্ধের জ্বর ছাড়ছে। বিছানার সাথে হেলান দিয়ে এলোমেলো অবস্থায় ঘুমিয়ে পড়ল ও। স্নিগ্ধ সকালে সূর্য উঠেছে বেশ কিছুক্ষণ হলো। রোদের আলো জানালার পর্দা ভেদ করে তীর্যকভাবে নিবদ্ধের চোখে মুখে এসে পড়তে কপাল কুঁচকে ফেলে নিবদ্ধ। আলোটা চোখে লাগায় বেশ। পিট পিট করে দুর্বল চোখ জোড়া মেলে তাকানোর চেষ্টা করলো অনেকক্ষণ। চোখ খুলে চারপাশ তাকালো। শোয়া থেকে কষ্ট করে উঠে বসলো। বেশ দুর্বল লাগছে, গলা শুকিয়ে কাঠ। নিজেকে যে রুমে আবিষ্কার করবে ভাবেনি। ও গাড়ি নিয়ে বাড়িতে এসে সোফায় বসেছিল। তারপর শুদ্ধতা ডেকেছিল ওকে। মেয়েটা শাড়ি পরেছিল তখন, কি সুন্দর লাগছিল। কিন্তু এরপর আর কিছুই মনে নেই। রুমে আসলো কিভাবে ও? ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক তাকাতেই নজরে পড়ে শুদ্ধতাকে। হৃদয়টা থমকালো, ভরকালো, শ্বাস আটকে আসলো। শুদ্ধতাকে যে এমন একটা অবস্থায় দেখতে পাবে নিবদ্ধ ভাবতেও পারেনি। খাটের সাথে হেলান দিয়ে শুয়ে আছে শুদ্ধতা। চুলগুলো এলোমেলো, মুখশ্রীতে হালকা তৈলাক্ত ভাব। মুখটা যেন রাজ্যের মায়া উপচে পড়ছে। শরীরের দিকে নজর যেতেই দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। মেয়েটা এত বেখেয়ালি কিভাবে হলো? এমনিতেই শাড়ি পরিহিতা। শুদ্ধতাকে দেখে নিজেকে সামলানোর কষ্ট হয়ে যাচ্ছিল, তার উপর এখন আবার মেয়েটার এই অবস্থা। শুদ্ধতা সেই যে শাড়ির আঁচল কোমরে গুজেছিল ঠিক সেইভাবেই ঘুমিয়ে পড়েছে। আঁচল কোমরে গোজার কারণে শুদ্ধতার সাদা মসৃণ কোমর সদৃশ্যমান। নারীদের প্রতিটা বাক যেন স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। নিবদ্ধ চোখ সরিয়ে নিল। জোরে জোরে শ্বাস ফেলছে। নিজের ভেতরে যে কি চলছে তা হয়তো কেউ আন্দাজ করতে পারবে না। আর এই মেয়েটা তো একদমই না। নিবদ্ধ বুকে আগুন ধরিয়ে দিয়ে কি সুন্দর ঘুমাচ্ছে। নিবদ্ধ উঠে দাঁড়ালো। দাঁতে দাঁত টিপে শুদ্ধতার কাছে গেল। নিজেকে যথাসাধ্য নিয়ন্ত্রণে রেখে শুদ্ধতাকে ঠিকভাবে শুইয়ে দিল। তারপর শুদ্ধতার গায়ে কম্বল দিয়ে দিল। হালকা হাসল নিবদ্ধ। মেয়েটা বোধ হয় সারা রাত সেবা করেছে। বিছানার পাশে রাখা বালতি আর রুমাল দেখে বুঝতে পেরেছে রাতে মনে হয় অনেক জ্বর এসেছিল। নিবদ্ধ এক বুক ভালোবাসা ঠেলে দিয়ে শুদ্ধতার কপালে আদুরে স্পর্শ দিল। তারপর জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। গরমে হাঁসফাঁস করছে শুদ্ধতা, ঘেমে উঠছে শরীর। অস্বস্তিতে ঘুম ভেঙে গেল শুদ্ধতার। নিজেকে বিছানায় শোয়া অবস্থায় আবিষ্কার করে ভ্রু কুঁচকালো। পরক্ষণে বিছানায় নিবদ্ধকে না দেখে সবটা বুঝতে পারল শুদ্ধতা। নিবদ্ধ সেবা করতে করতে বসা অবস্থায় ঘুমিয়ে পড়েছিল ও। আর নিবদ্ধ ওকে ঠিকভাবে শুইয়ে দিয়েছে। গায়ে কম্বলটাও সরালো শুদ্ধতা। সরাতেই আসমান থেকে পড়ল। শাড়ি পুরো এলোমেলো হয়ে আছে। চোখ কপালে উঠে গেল শুদ্ধতার। বোঝার বুঝে ফেলেছে শাড়ির এই অবস্থা দেখে নিবদ্ধ ওর গায়ে কম্বল দিয়ে দিয়েছে। তা বেশ ভালো করেই বুঝলো। লজ্জায় গালগুলো লাল হয়ে উঠল। নিজেকে সামলিয়ে দাঁড়িয়ে শাড়ি ঠিক করে নিল। তারপর নিবদ্ধ বিছানায় গুছানো শুরু করলো। এর মাঝেই বেরিয়ে আসলো নিবদ্ধ। শুদ্ধতাকে কাজ করতে দেখে থেমে গেল তার পা জোড়া। এই তো এই স্বপ্ন নিবদ্ধ প্রতিদিনই দেখে, প্রতি রাত দেখে। শুদ্ধতা এইভাবে ঠিক বউয়ের মতো ওর সকল কাজ করে দিচ্ছে। আর ও মুগ্ধ নয়নে শুদ্ধতাকে দেখছে। হাসলো নিবদ্ধ, ভ্রু উঁচু করে বলল, কখন উঠেছেন আর উঠলেন কেন?
আর একটু ঘুমাতেন। শুদ্ধতা চমকালো, তবে তাকালো না নিবদ্ধের দিকে। মোট কথা নিবদ্ধর দিকে তাকাতে কেমন যেন লাগছে। বিছানার চাদর ঠিক করতে করতে বলে, ওই এমনিতেই ঘুম ভেঙে গিয়েছে। তা আপনার জ্বর কমেছে? এমন সুন্দরী একজন রমণী যদি দিনরাত এক করে আমার সেবা করে, তাহলে জ্বর না কমে যাবে কোথায়? নিবদ্ধ রসিকতায় শুদ্ধতা মিথ্য রাগ দেখিয়ে বলে, দেখুন, উল্টা পাল্টা বলবেন না। বাড়িতে সবাই ঘুমোচ্ছিল, তাই কাউকে ডাক দেয়নি। আর আপনার জ্বর অনেক বেশি ছিল, তাই মানবতার খাতিরে এটুকু তো করতেই পারি। আপনি সেটাকে ভুলভাল ভেবে বসবেন না। নিবদ্ধ একটু কষ্ট পেল বোধ হয়, তাই হালকা রেশ রেখেই বলে, শুধুই মানবতা থেকে করছেন, আর কিছু না? শুদ্ধতা চমকে তাকালো নিবদ্ধের দিকে। লোকটার কণ্ঠটা কেমন যেন শোনালো। বুকটা একটু কেঁপে উঠল কি এমন কণ্ঠস্বর শুনে। নিবদ্ধ চোখে ব্যাকুলতা, আক্ষেপ দেখতে পাচ্ছে শুদ্ধতা। একটু খানিক ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করছে নিবদ্ধর হৃদয়। তা ওর চোখে মুখে স্পষ্ট দেখতে পাচ্ছে শুদ্ধতা। নিজেকে পাগল পাগল লাগছে শুদ্ধতার। এলোমেলো অজানা অনুভূতির বেড়াজালে বোধহয় আটকে পড়ে যাচ্ছে শুদ্ধতা। কিন্তু ও তো চায় না আটকে পড়তে। মুক্ত পাখির ন্যায় উড়ে বেড়াতে চায় শুদ্ধতা। কারো অনুভূতির জালে তো ও ধরা দিবে না। মুখ শক্ত হয়ে আসলো শুদ্ধতা তেজ নিয়ে বলে, না, আর কোনো কিছুই কারণ না, শুধু মানবতার জন্যই করেছি। নিবদ্ধ কয়েক পলক তাকিয়ে থাকলো শুধু তার দিকে, তারপর আস্তে করে অন্য দিকে চলে গেল। গায়ে টি শার্ট খুলে ফেললো। শুদ্ধ তার ভরকে গিয়েছিল, কিন্তু নিবদ্ধর গায়ে সেন্ডো গেঞ্জি দেখে স্থির নিঃশ্বাস ফেলল। নিবদ্ধ আলমারি খুলে একটা কালো রঙের পাঞ্জাবি গায়ে জড়িয়ে নিল। তারপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুলগুলো আঁচড়ে গায়ে আতর দিল। ড্রয়ার হতে ঘড়ি বের করে হাতে পড়ল। ওয়ালেট নিয়ে পকেটে পুরে আবারও আলমারির কাছে গিয়ে কিছু একটা বের করে বেশ সাবধানে তা পেটের কাছে গুজে নিল। ভ্রু কুঁচকে নিবদ্ধকে দেখছে শুদ্ধতা। লোকটা এমন অসুস্থ শরীর নিয়ে এমন পরিপাটি হয়ে কোথায় যাচ্ছে, তাও আবার বন্দুক টন্দুক নিয়ে। নিবদ্ধ ঘর ছেড়ে বের হতে নিবে, তখনই শুদ্ধতা কথায় থেমে যায় ও। অসুস্থ শরীর নিয়ে কোথায় যাচ্ছেন? আপনার শরীর এখনো দুর্বল। নিবদ্ধ তাকালো না শুদ্ধতার দিকে, কাট কাট গলায় বলল, মানবতার খাতিরে যা যা করছেন, আর তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তবে প্লিজ আর মানবতার দোহাই দিয়ে কিছু করতে আসবেন না, আমার সহ্য হবে না। গট গট শব্দ তুলে দ্রুত পায়ে বেরিয়ে গেল নিবদ্ধ। স্তব্ধ হয়ে শুদ্ধতা সেখানে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর আস্তে ধীরে বেরিয়ে পড়ল নিবদ্ধের রুম থেকে। এখনও ওঠেনি কেউ। 8টা বাজে এখন, না উঠলেও উঠে যাবে। নিচের রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ আসছে। আয়েশা রহমান উঠে গিয়েছে বুঝে ফেলল শুদ্ধতা, তাই দ্রুত পায়ে নিজের জন্য বরাদ্দকৃত রুমে চলে গেল। তৎপর ফ্রেশ হয়ে নিচে এসে দেখল সবাই এসে পড়েছে নাস্তার টেবিলে। সবার সাথে নাস্তা করতে বসলো। টুকটাক কথার মাঝে জানালো নিবদ্ধ কিছু না খেয়ে আজও চলে গেছে কাজে। আয়েশা রহমানকে বলে যাওয়ার সময় তিনি জোর করেও নিবদ্ধকে কিছু খাওয়াতে পারেনি। কেমন যেন মনটা খারাপ হয়ে গেল শুদ্ধতার। বুকের বাঁ পাশটা চিনচিনে ব্যথা উপস্থিত টের পেল বোধ হয়। নাস্তা শেষ হলে শুদ্ধতা সবার থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হলো। আজও ভার্সিটি যাবে না। কাল রাতে ঠিকঠাক ঘুম হয়নি, শরীরটা ম্যাচ ম্যাচ করছে। ফোন করে বিষয়টা সানামকে বলে দিল, আর সানামকে ওদের বাসায় আসতে বলে দিল। দুই বান্ধবী আজ ভার্সিটি না গিয়ে জমিয়ে আড্ডা দিবে। নিজের অফিস রুমে চেয়ারে বসে পা দোলাচ্ছে নিবদ্ধ। সামনে ওর কিছু লোক দাঁড়িয়ে আছে। নিবদ্ধ লম্বা শ্বাস ফেলে একবার তাদের উদ্দেশ্যে বলে, তোমাদের 10 জনকে আমি পাঠিয়েছিলাম ভার্সিটির বেআইনি কাজের খোঁজ লাগাতে, পাকাপোক্ত প্রমাণ জোগাড় করার জন্য। 10 জনের এমন একটা গ্রুপ থেকে কিভাবে হৃদয়কে ওরা একা পেল, আর ওকে এভাবে খুন করলো কিভাবে? তোমরা এতজন থাকতে কিভাবে সম্ভব হলো? ওদের মাঝে লিমন নামে একটি ছেলে বলে, বস, হৃদয় ভাই আমাদের সবাইকে জোড়া জোড়া কাজে পাঠিয়েছিল, তাই আমরা সবাই এক এক কাজে ছিলাম, এক একজন। নিবদ্ধ গম্ভীর গলায় বলে,
হৃদয়ের সাথে কে ছিল? বস সাকিব ছিল। নিবদ্ধ এইবার সাকিবের দিকে তাকাতেই সাকিব আগে হড়বড়িয়ে বলা শুরু করলো। বস, আমি আর হৃদয় ভাই জোড়ায় গিয়েছিলাম ঠিকই, কিন্তু হৃদয় ভাই আমাকে হঠাৎ করে অন্যদিকে যাওয়ার জন্য পাঠিয়ে দেয় খোঁজ নেওয়ার জন্য। উনি ভার্সিটির পেছনে যে পরিত্যক্ত একটা বিল্ডিং আছে সেখানে গিয়ে আমাকে বলে এক পাশে যেতে, আর তিনি অন্য পাশে চলে যান। আমি পুরো বিল্ডিং চক্কর লাগিয়ে কিছুই পাইনি। তারপর আমি হৃদয় ভাইকে খোঁজা শুরু করি, কিন্তু তাকে পাইনি কোনো জায়গায়। না পেয়ে হৃদয় ভাইকে ফোনও করি, কিন্তু তিনি ফোনটাও কেটে দেন। তারপরে একটা মেসেজ আসে আমার ফোনে। হৃদয় ভাই মেসেজ দেন যে তিনি নাকি ওখান থেকে চলে গিয়েছেন, আর আমাকে বলেন সেখান থেকে চলে আসতে আর বাড়ি ফিরে যেতে। সেও নাকি বাড়ি ফিরে গিয়েছে। আমি এত শত ভাবিনি বস। মেসেজ পেয়েই আমি বাড়ি এসে পড়েছিলাম। এরপর সকালে ফোন করে এই ঘটনা শুনি। বলতে বলতে সাকিব নামে ছেলেটি কেঁদে দেয়। হৃদয় ছেলেটা সবার বড্ড প্রিয় ছিল। নিবদ্ধের অনুপস্থিতিতে হৃদয় ছেলেটার সব কিছু সামলাতো। নিবদ্ধ সবাইকে চলে যেতে বলে, দুই হাতে মাথায় চুল খামচে ধরে। জ্বরটা আবার আসছে বোধহয়। মুখটা তিতো হয়ে গিয়েছে। না খেয়ে থাকার কারণে শরীরটা অনেক দুর্বলও লাগছে। ঘড়ির দিকে তাকালো নিবদ্ধ। দুপুর 12টা বাজে। আরও অনেক কাজ বাকি আছে। দীর্ঘশ্বাস ফেলল নিবদ্ধ। এমন সময় ওর রুমের দরজায় কেউ নক করে। নিবদ্ধ সোজা হয়ে বসে বলে, কাম ইন। হুড়মুড় করে প্রবেশ করলো জয়। এসেই তড়িঘড়ি করে বলে, বস জুনিয়র সেগের ঠিকানা জোগাড় করেছি। নিবদ্ধর কথাটা শুনে ভ্রু কুঁচকে বলে, তো ভালো কথা, কিন্তু এভাবে হাঁপাচ্ছ কেন? মনে হচ্ছে কুকুর দৌড়ে এনে দিয়েছে। জয় চোখ কপালে তুলে বলে, হ্যালো বস, আপনি জানলেন কিভাবে? সত্যি আমাকে কুকুরে তাড়া করেছিল, সেই দৌড়াই এখানে আসলাম। জয়ের কথায় বিরক্ত হয়ে নিবদ্ধ জড়সড় ধমক লাগালো। সরব জয়, ফল কথা বাদ দিয়ে কাজের কথায় আসো। জয় ধমক খেয়ে চুপসে গেল। মুখটা কাছুমাছু করে বলতে লাগলো, বস জুনিয়র শেখ এখন আর এখানকার থানার পুলিশ নেই, তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। কোথায় করেছে ট্রান্সফার? বস চট্টগ্রাম ট্রান্সফার করানো হয়েছে। তার পেছনে কারণও আছে। তিনি যখন এখানে কর্মরত ছিলেন তার কারণে এখানে ক্রাইম খুব কম হতো। তিনি খুব অনেস্ট একজন পুলিশ অফিসার বস, তাই ষড়যন্ত্র করে তাকে চট্টগ্রাম ট্রান্সফার করানো হয়েছে। সবটা শুনে নিবদ্ধ ভাবুক গলায় বলে, মনে হচ্ছে অনেক বড় একটা রহস্য লুকিয়ে আছে সবখানে যাই। না জানি আর কি কি অজানা সত্য বের হয়ে আসে। এই রহস্যের শেকড় যে অনেক দূর অব্দি গিয়েছে, তা আমি বেশ ভালোভাবে টের পাচ্ছি। জয় বলে, বস বুঝতেই তো পারছেন যে কেসটা কতটা জটিল। বস কি দরকার এসব করার? আপনি এখনও এমপি হননি। এই একটা বছর যাক বস, আপনি এমপি হলে না হয় এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করা যাবে। জয়ের মুখে এমন কথা শুনে হিংস্র চোখে তাকালো নিবদ্ধ। জয় ভয় পেল বেশ। নিবদ্ধ গজরে উঠল। তোমার সাহস কিভাবে হলো জয় এসব বলার? তুমি আমার সেক্রেটারি জয়, আমার আন্ডারে কাজ করে এসব চিন্তা ভাবনা করলে কিভাবে? আমি এমপি হলে যে এসব কাজ করব তার চিন্তা করলে কিভাবে? আমি কি নেতা হওয়ার জন্য লোভে লাফাচ্ছি তুমি মনে করছো? আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি এমপি হব কি হব না এটা ডিসিশন সম্পূর্ণ সাধারণ জনগণের হাতে। তারা যাকে চাইবে তাকে ভোট দিয়ে জয়ী করবে। আমি যদি নির্বাচনে হেরেও যাই তাহলে কি আমি মানুষের সেবা বাদ দিয়ে দেব? তাহলে তোমার ধারণা ভুল। আমি আমার শেষ নিঃশ্বাস অবধি মানুষের সেবা করে যাব। নিবদ্ধর প্রতিটা কথা শুনে যেন জয় মুক্ত হয়ে গেল। লোকটার প্রতি সম্মান আরও দ্বিগুণ বেড়ে গেল। নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত গলায় বলে, মাফ করবেন বস, আমি আপনাকে অতটা আঘাত করে কথাগুলো বলতে চাইনি। আসলে আপনাকে নিয়ে চিন্তা হয় খুব স্যারের। এমপি হলে তখন আপনার নিরাপত্তার দিকটা আরও প্রখর হবে, এর জন্যই বলছিলাম আর কি। তবে বস আর এখনও এইসব কথা বলবো না, আপনি কষ্ট পাবেন না বস। নিবদ্ধ চোখ বন্ধ করে গভীর শ্বাস ফেলল। তারপর নিজেই ঠান্ডা করে শান্ত গলায় বলে, এই প্রথমবার জয়, আর কখনো যেন এসব কথা তোমার মুখে না শুনি। আর হ্যাঁ,
এইসব রহস্যের সন্ধান আর কালপিটদের আমি তো খুঁজে বের করবই। আর তার তো আমি নির্বাচনে দাঁড়ানোর আগেই করব। আমার কথা মিলিয়ে নিও। জয় হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে নিবদ্ধর কথা সম্মতি জানালো। বাড়িতে এসেও শুদ্ধতা একদণ্ড শান্তি পাচ্ছে না। এদিক ওদিক পায়চারি করছে, নিবদ্ধের কথা বারবার মনে পড়ছে। চিন্তা হচ্ছে লোকটাকে নিয়ে। লোকটার গায়ে জ্বর, অসুস্থ অনেক। আবার সকালে না খেয়ে বের হয়েছে বাসা থেকে। চিন্তায় শুদ্ধতার মস্তিষ্ক ফেটে যাচ্ছে। নিজের এমন কাণ্ডে শুদ্ধতা নিজেই অবাক হচ্ছে। সেই সকাল 11টা বাজে এসেছে সানাম শুদ্ধতাদের বাড়িতে, আর এখন বাজে দুপুর 1টা। 2 ঘন্টা যাবৎ এইখানে এসে সানাম শুদ্ধতাকে এমন ছটফট করতেই দেখছে। শুদ্ধতা এমন অদ্ভুত ব্যবহার সহ্য হচ্ছে না সানামের। এই নিয়ে বেশ কয়েকবার ওই মেয়েটাকে জিজ্ঞাসা করেছে যে সামা, কিন্তু এই মেয়ে বললে তো। সানাম এইবার আর না পেরে চেঁচিয়ে উঠল। শুদ্ধতা, আরেকবার জিজ্ঞেস করব, ভালোই ভালোই বলছি, তোর সমস্যাটা কোথায়? এবার না বললে আমি হোস্টেলে চলে যাচ্ছি। তোর এসব দেখতে আমার ভালো লাগছে না। শুদ্ধতা ভড়কে গেল সানামের এমন কথায়। চুলার রান্নার আঁচটা একটু কমিয়ে দিয়ে সানামের মুখোমুখি হলো। আমতা আমতা করে বলে, আসলে কি হয়েছে কি ওই তোর এসব আসলে নকলে শুনতে চাইনি, ডাইরেক্ট সোজা সাপটা বল। শুদ্ধতার মুখ ভার করে বলে, ওনার জন্য চিন্তা হচ্ছে না। কাল রাতে ওনার অনেক জ্বর ছিল, ভীষণ দুর্বল তিনি। তাও আবার সকালে আমার সাথে রাগ করে না খেয়ে চলে গিয়েছেন কাজে। আমার ভালো লাগছে না। সানাম জানে শুদ্ধতা কার কথা বলছে, তাও জিজ্ঞাসা করলো, এই উনিটা আবার কে? আর রাগই বা হলো কেন তার উপর? শুদ্ধতার রাগ লাগলো। সানাম যে ইচ্ছে করে ওকে খচাচ্ছে তা বেশ ভালোভাবেই জানে, তাই রাগী গলায় বলে, তোর নিবন্ধ ভাই, তার কথা বলছি। তারপর আস্তে আস্তে সকালের সব ঘটনা খুলে বলল। শুদ্ধতার মুখে সবটা শুনে সানাম রাগ নিয়ে তাকালো, ফের বলল, শাকচুন্নি মাইয়া, এসব কথা বললে তো ভাইয়া কষ্ট পাবে। মিথ্যে হলেও একবার বলতি, মানবতার খাতিরে কিছু বলিসনি। এখন তাহলে শুধু কাঁদছিস কেন? যা সর আমার সামনে থেকে, তোরে আমার সহ্য হচ্ছে না। শুদ্ধতা করুণ গলায় বলে, প্লিজ দোস্ত, এমন করিস না, কিছু একটা আইডিয়া দে না। সানাম ফোনের কথা বলল না। শুদ্ধতা সানামের কানের সামনে ঘ্যান ঘ্যান শুরু করলো। অবশেষে না পেরে সানাম বলে, ভাইয়াকে ফোন দে, কথা বল। চোখ উল্টে ফেললো শুদ্ধতা, বলে, তুই জানিস আমি এসব করতে পারবো না, আমার ভালো লাগে না। তাহলে কি ভালো লাগবে? আমার মাথা চিবিয়ে খেয়ে ফেল বাল। মুখ খারাপ করবি না সানাম। তো তোরে পূজা করুম, মেজাজ গরম হইতেছে, সর যা। শুদ্ধতা দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। এক মনে বলছে এইবার ফোনের দিকে লোকটাকে আবার ফোন দিতে গিয়েও কেমন একটা লাগছে। এই 1টা বছর নিবদ্ধকে ও কোনো দিন সেদে ফোন দেয়নি। হঠাৎ সানামের একটা কথায় থমকে গেল শুদ্ধতা। সানাম বলে, এক কাজ করতে পারিস, ভাইয়া নিশ্চয়ই এখনো রেগে আছে আর কিছুই খাইনি, তুই বরং ভাইয়ার জন্য খাবার পাঠিয়ে দে। আজ তো আবার তুই রান্না করেছিস, ভাইয়া অনেক খুশি হবে। কিন্তু কিভাবে? শুদ্ধতার প্রশ্নে সানাম কিছু একটা ভাবলো, তারপর বলে, তুই তো জীবনেও যাবি না তা আমি জানি, তাই তোর দেবরকে ফোন কর, তাকে এখানে আসতে বল। তারপর তার কাছে খাবারটা দিয়ে বল ভাইয়ার জন্য খাবারটা নিয়ে যেতে। শুদ্ধতার মুখে হাসি ফুটে উঠল। ঝটপট ঐক্যকে ফোন লাগালো। ঐক্য খুব দ্রুত ফোন রিসিভ করলো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ভাবি। ভাবি কোনো দরকার ছিল, ফোন দিলেন যে? কেন ভাইয়া, আমি কি দরকার ছাড়া ফোন দিতে পারি না? ঐক্য আমতা আমতা করলো। শুদ্ধতা ব্যাপারটা বুঝতে পেরে হালকা হেসে বলে, আরে ভাইয়া টেনশন করবেন না, হ্যাঁ একটু দরকারই দিয়েছিলাম। কি দরকার ভাবি? শুদ্ধতার ইনিয়ে বিনিয়ে বলে ফেলে, আসলে আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আপনার ভাইয়ের কাল রাত খুব জ্বর এসেছিল, আর উনি সকালে না খেয়ে কাজে চলে গিয়েছেন। তাই আমি কিছু রান্না করে আপনাকে দিতাম, আপনি কি তা নিয়ে আপনার ভাইকে দিতে পারবেন? হেসে ফেললো ঐক্য, বলল, কেন পারবো না, অবশ্যই পারবো। শুধু আপনি একটু কষ্ট করে আপনাদের বাড়ির পাশের গলিতে আসেন, আমি সেখানে আসছি।
আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ওহো, আপনাকে ধন্যবাদ ভাবি, ভাইয়ের জন্য এতটা চিন্তা করার জন্য। আসছি আমি, আপনিও আসুন। শুদ্ধতা ফোন রেখে দিল, তারপর দ্রুত হাতে দুটো টিফিন বক্স রেডি করলো। খাবারের আইটেমে দিল খিচুড়ি, মরিচ ভর্তা, ইলিশ মাছ ভর্তা, শাক ভাজি, সর্ষে ইলিশ, ডিম ভাজা আর গরুর গোস্ত। দুপুরের জন্য এইগুলোই রান্না করেছিল। দুটো টিফিন দিল শুদ্ধতা, কারণ নিবদ্ধ তো আর একা খেতে পারবে না, আরও লোক আছে, ঐক্য আছে। সবার সাথে যে নিবদ্ধ ভাগাভাগি করে খাবে তা বেশ ভালোভাবেই জানে। সব রেডি করে শুদ্ধতা সানামকে নিয়ে চলে রওনা দিল। বাড়ির পাশে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে শুদ্ধতা আর সানাম। শুদ্ধতার হাতে দুটো টিফিন বক্স। মূলত ওরা ঐক্যের জন্য রোদ উঠেছে প্রখরভাবে। সানাম বিরক্ত নিয়ে একবার বলে, তোর দেবর কখন আসবে আর কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবো? শুদ্ধতা ঘড়িটা এক পলক দেখে বলে, আশ্চর্য, এসেছি 10 মিনিটও হয়নি, অথচ তুই আমার ভং ধরছিস। মনে হচ্ছে আমরা 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। পথেই আছে ভাইয়া, আসতে সময় লাগবে না? তুই এখন তোর এখনো না হওয়ার দেবর পক্ষ নিচ্ছিস? আমি এখন তোর এতটাই পর হয়ে গেলাম? নেহা কান্না করে বসে সানাম। শুদ্ধতা চোখ উল্টে ফেলে। এই মেয়ে এত অভিনয় করতে পারে? শুদ্ধতা বলে, এমন অভিনয় কি করে করতে পারিস? তোকে তো অস্কার দেওয়া উচিত। সানাম দাঁত কেলিয়ে হাসলো। এমন সময় বাইক নিয়ে আসলো ঐক্য। শুদ্ধতা আর সানামের সামনে বাইকটা থামিয়ে বাইক থেকে নেমে হাসি মুখে এগিয়ে আসলো, বলল, ভাবি দুঃখিত, একটু দেরি হয়ে গিয়েছে। ইটস ওকে ভাইয়া, সমস্যা নেই। তা আপনার ভাইয়া কোথায় আছে জানেন? ভাইয়া অফিসে আছে, আমিও সেখানেই যেতাম, আর আপনি ফোন দিয়ে দিলেন। শুদ্ধতা মিষ্টি করে হাসলো। টিফিন বক্স দুটো ঐক্য দিকে এগিয়ে দিয়ে ঐক্য তা নিজের হাতে নেয়। মুখটা হাঁ হয়ে যায় ঐক্যর। অবাক হয়ে বলে, দুটো টিফিন বক্স, তাও আবার এত বড় বড়, এত খাবার কেন ভাবি? শুদ্ধতা হালকা হেসে বলে, শুধুই কি আপনার ভাইয়ার জন্য খাবার দিয়েছি নাকি? আপনি আছেন, আরও মানুষ থাকতে পারে। জয় ভাইয়াও থাকবেন, সবার জন্যই দিয়েছি। ধন্যবাদ ভাবি, তবে আসি। আচ্ছা। ঐক্য বাইকে উঠে বসলো। বাইক স্টার্ট দেওয়ার আগেই এক পলক তাকালো সানামের দিকে। সানাম ওই দিকে তাকিয়েছিল। ঐক্যকে এভাবে তাকাতে দেখে হকচকিয়ে গেল। দৃষ্টি নত করে নিল। আবারও কি মনে করে যেন কোনা চোখ ঐক্যর দিকে তাকালো। ঐক্য চোখ টিপে দিল সানামকে। সানামের মুখটা হাঁ হয়ে গেল। ঐক্য দুষ্টু হাসি দিয়ে বাইক নিয়ে চলে গেল। ঐক্য যেতেই শুদ্ধতা বাড়ির যাওয়ার জন্য তাড়া লাগালো। চল সানাম, দেরি হয়ে গিয়েছে, গোসল করা বাকি, নামাজ পড়বো তারপর খাবো। শুদ্ধতা তাকিয়ে দেখলো সানাম হাঁ করে সানাম সামনের দিকে তাকিয়ে আছে। ওকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকালো শুদ্ধতা। সানামের বাহুতে হালকা ধাক্কা দিয়ে বলে, কি রে, কি হয়েছে তোর? এমন হাঁ করে কি দেখছিস? সানাম হকচকিয়ে উঠল। এদিকে ওদিকে তাকিয়ে নিজেকে স্থির করলো। জোরপূর্বক হেসে বলল, না, কিচ্ছু হয়নি, চল বাড়ি চল। শুদ্ধতার সন্দেহ কমলো না, তবে আর কথা বাড়ালো না। সানামকে নিয়ে চলে গেল বাড়িতে। চট্টগ্রামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে নিবদ্ধ। যেহেতু 2 দিন থাকতে সেখানে, অথবা আরও দেরি হতে পারে, আর কোনো গ্যারান্টি নেই। এই জন্য যে কাজগুলো সে ছাড়া আর কারো করা সম্ভব না সেগুলো কমপ্লিট করছে। এইখানে কাজ শেষ করে আবার পার্টি অফিসে যেতে হবে, মিটিং আছে জরুরি। জ্বর নিয়ে এভাবে নিজের শরীরের প্রেশার ক্রিয়েট করতে শরীরটা ভেঙে চুরে আসছে। সামনে খাবারের প্লেটে বিরিয়ানি রাখা, অথচ এই সব খেতে ইচ্ছে করছে না। জ্বর নিয়েও খাচ্ছে না। নিবদ্ধ খাচ্ছে না দেখে একবার না পেরেই বলে, বস খাচ্ছেন না কেন? আপনার চোখ মুখ কেমন যেন দেখাচ্ছে। আপনার কি শরীর ভালো নেই বস? নিবদ্ধ একবার তাকিয়ে কোনো জবাব না দিয়ে আবারও কাজ মন দিল। হতাশা নিঃশ্বাস ছাড়লো জয়। এমন সময় রুমের ভেতরে প্রবেশ করে ঐক্য। ঐক্যকে দেখে জয় দাঁড়িয়ে গেল, হাসি মুখে বলে, আরে ঐক্য, আসো আসো। ঐক্য সোজা এসে সামনে রাখা সোফার উপর বসে পড়ল। ঐক্যর বড়সড় দুটো টিফিন বক্স টেবিলের উপর রাখতেই জয় অবাক হয়ে সেগুলো দেখলো। তারপর বলে, বাবা, এমন বড় বড় দুটো টিফিন বক্স, তা এগুলো কি খালি না ভিতরে কিছু আছে? ঐক্য বলে, কি যে বলো না তুমি জয়, খালি হবে কেন? এগুলো এখানে এনেছি, নিশ্চয়ই খালি আনবো না। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক।
তা এতগুলো নিয়ে কোথায় থেকে আসলে? জয় কিছু বলার আগে নিবদ্ধ এসে ওর পাশে বসলো। ঐক্যকে বলে, এখানে যে